হ্যাঁ, মেইনলি ডেসক্রিপশনেই মেইন একটু ঝামেলা হয়, কিন্তু তাছাড়া আর কোনো সমস্যা নাই। ডেসক্রিপশনেই একটু ইয়ে প্রবলেম। ডেসক্রিপশন যদি একবারই না পারেন যে ভাই আমি পারতেছি না, সেক্ষেত্রে আপনি কয়েকটা দেখে আইডিয়া নিয়ে প্রয়োজন কয়েকটা মিলে তারপর একটা বানানো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আপনি যদি একটা টপিকের উপরে 10-12টা গিগ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গিগে কি কি রাখতে হবে, কারণ দেখবেন ঘুরে ফিরে কিছু কমন জিনিস আছে, ওগুলো জাস্ট কয়েকটা মিলে একটা হচ্ছে বানাবেন, তাহলেই হবে। আচ্ছা ভাইয়া। হ্যালো জি ভাইয়া, ভাইয়া। জি। বলছি দুটো সোশ্যাল মিডিয়ার উপরে বানিয়েছি, ভাবছি এবার গুগলের উপরে বানাবো, কিন্তু গুগলের সমস্তগুলো যদি বানিয়ে ফেলি পরে যে কাজগুলো আমরা শিখবো সেগুলোর উপরে কি করবো? বেসিক্যালি ভাই আপনার তো 7টা গিগ আপনি বানাচ্ছেন, 7টাই তো র্যাঙ্ক করবে না, দেখা যাবে যে একটা দুইটা বা তিনটা র্যাঙ্ক করবে, বাকি আপনি বাকি 3টা বা 4টা আপনি যত চেষ্টা করেন ওগুলো কখনো র্যাঙ্ক হবেই না, ঠিক আছে? তো ওই টাইমে আপনি কি করবেন, ওগুলো হচ্ছে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে বাকি যে কাজগুলো শিখবেন তখন আবার সেগুলোর উপরে বানাবেন। গুগলের উপরে কি কি বানানো যায় ভাইয়া একটু বলেন না, একটু আইডিয়া দেন। আপনাদের এখনো ওয়ার্ডপ্রেস বাকি আছে, ওয়ার্ডপ্রেসের উপরে গিগ বানাতে পারবেন, তারপর এসইও বাকি আছে, শুধুমাত্র এসইওর উপরে 7টা গিগ বানানো যায় চোখ বন্ধ করে। তারপর হ্যাঁ, হচ্ছে আপনাদের ইমেল মার্কেটিং আছে, তারপর হচ্ছে আপনাদের শপিফাই আছে। ওকে, তো অপশন আছে অনেক এখানে গিগ দেওয়ার। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। মানে গিগ র্যাঙ্কিং হবে মানে এটা আমরা বুঝবো কিভাবে? মানে দৈনিক আমাদের কতটা ইমপ্রেশন আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের গিগটা র্যাঙ্কিং আছে? হ্যাঁ, এগুলো আমি সব দেখাবো যে গিগ র্যাঙ্ক করছে কিনা, কিভাবে বুঝবো বা কিভাবে খুঁজে বের করবো, ঠিক আছে? এগুলো আজকে দেখাবো। তো প্রথমে আপনাদের কোশ্চেনগুলো নেই, সবার থেকে কাকে কোশ্চেন আছে, দেন কোশ্চেনগুলোর পরে আমাদের আজকে খুব বেশি কিছু বাকি নেই, অল্প কিছু জিনিস বাকি আছে, ওগুলো একটু দেখাবো। দেন আমরা হচ্ছে আমাদের আবার পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা আমাদের নতুন টপিকগুলোতে চলে যাবো। আর মার্কেট প্লেসের ক্লাস এখন বলতে গেলে প্রতিদিন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি, তো একজন একজন করে হচ্ছে আমাকে কোশ্চেন করে আপনাদের মনে কি কি কোশ্চেন আছে, কোশ্চেনগুলোকে অ্যান্সার দিন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কি কি জানা লাগবে। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন হলো, আমরা তো ফেসবুক মার্কেটিং আর হচ্ছে গুগলের ক্লাসগুলো করলাম, ঠিক আছে, কিন্তু দেখা গেছে আমার কিন্তু এটা হচ্ছে গুগলের মধ্যে, কিন্তু কিন্তু ফেসবুকের যে গিকটা আছে এটা র্যাঙ্ক করলো, তাহলে তো আমাকে ফেসবুক নিয়ে কাজ করতে হবে। জি, এটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের কখনো এটা ডিসাইড করে আসা যাবে না যে আমরা কি নিয়ে কাজ করব। আমরা মোটামুটি যে কাজগুলো শিখছি সবগুলো নিয়ে আমরা গিক দিব, দেন আমাদের যেই গিকটা ভালো পজিশনে থাকবে আমাদের সেইটির উপর আমাদের স্কিলটা বাড়াতে হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। জি। আর এই এক আগে দুটো থেকে গিগ দুদিন হলো। জি, আগে থেকে হ্যালো, ডিসাইড করে আসা যাবে না যে আমি এইটার উপরই কাজ করব, আগে সবগুলোতেই নিতে হবে, দেন আমার গিক যেটা র্যাঙ্কে থাকবে, যেখানে আমার কাজ বেশি আসবে ওই কাজটা আমি ভালোভাবে শিখবো, তাহলেই হবে। হ্যাঁ, জি ভাইয়া। একটা গিগ আমার হচ্ছে আচ্ছা। আপনার দুদিন হলো, আর একটা গিগ একদিন হলো। তো ওকে। ফেসবুকটা হচ্ছে 222টা ইমপ্রেশন আর ক্লিক একটা, আচ্ছা। আর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইমপ্রেশন হচ্ছে 100, ক্লিক এখনো আসেনি। ওকে। তো এগুলো ভাই বুঝতে পেরেছি, কিন্তু আমরা যে বিটলি থেকে যেটা করলাম, হুম হুম। বিটলিতে কিছু ক্লিক এসছে, ওগুলো এখানে অ্যাড হবে না? ওটা মনে হয় আমি বলছিলাম কিনা আমার খেয়াল নেই, তারপর আমি আবার বলি। সেটা হচ্ছে যে ফাইবারে আমি লাস্টে একটা অ্যালগরিদমের প্রবলেমের কথা বলছিলাম, যার কারণে ওখানে ইমপ্রেশন ক্লিক ঠিকভাবে শো করতো না। তো ইমপ্রেশনটা ঠিক হলো, ক্লিকটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, যার কারণে আপনার ক্লিক আসলে অনেক সময় ক্লিক শো করে না, বাট ক্লিকের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা অবশ্যই পড়বে, ঠিক আছে? এই দুটো মানে বেশি বিটলিতে এখানে। যেটা পাবো, হ্যাঁ, হ্যাঁ বিটলিতে যেটা পাবো। জি জি জি, ওইটা কাউন্ট করতেছে, ঠিক আছে? এখানে শো না করলে ক্লিকগুলো কাউন্ট করতেছে। কিন্তু ভাই মানে বাইরে আমরা যদি বারবার ছাড়ি ওটা স্পাম ওখানে নেবে না? অতিরিক্ত তো করা যাবে না, আমরা হচ্ছে নর্মাল যেরকম শেয়ার হয় সেটা। স্পাম আসলে কোনগুলো বলা হয়? স্পাম বলা হয় ধরেন আপনি একটা পোস্টে ঢুকলেন, দেখলেন যে ওই পোস্টে হচ্ছে 30টা কমেন্ট আছে, আপনি কি করলেন 30টা কমেন্টের রিপ্লাইতে আপনি হচ্ছে লিঙ্কটা শেয়ার করলেন, এটা হচ্ছে স্পামিং। অথবা ধরেন আপনি একটা গ্রুপে ঢুকলেন, ঢুকে দেখলেন যে ওই গ্রুপে কিছু বিদেশি লোক আছে, আপনি সবার ইনবক্সে একটা মেসেজ কপি করে পাঠিয়ে দিলেন টানা 20-30 জনকে, এগুলো হচ্ছে স্পামিং। বাট আপনি যদি হচ্ছে নর্মালি কোনো পোস্ট করেন, ঠিক আছে, তাহলে সেটা স্পামিং হিসেবে ধরা হয় না। Okay? আচ্ছা, বুঝতে পারছি। এটাই। ওকে, আর কার কার কি কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া, বায়ার মূলত কাজ দেয় কিসের উপর? আমাদের গিগের উপরে দেয় নাকি বায়ার রিকোয়েস্ট যে আমরা সেন্ড করি ওটার উপরে দেয়? বেসিক্যালি বায়ার রিকোয়েস্ট হচ্ছে একটা প্রসেস যে অর্ডার করার, তো অর্ডারটা আমাদের গিগেই আসে, ঠিক আছে? মানে আপনি বায়ার রিকোয়েস্ট যখন আপনি সেন্ড করেন তখন তো আপনি অবশ্যই একটা গিগ সিলেক্ট করে তারপর বায়ার রিকোয়েস্টটা পাঠান, তো অর্ডার যদি আসে তাহলে হ্যাঁ, গিগে আসবে আর কি। বায়ার রিকোয়েস্ট হচ্ছে কি আমার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানোর একটা প্রসেস, অথবা ক্লায়েন্ট আমার কাছে পৌঁছানোর একটা প্রসেস, আর কিছু না। আর কারো তেমন কোনো কিছু জানার নাই? আচ্ছা আচ্ছা ভাইয়া, কনভার্সন এপিআইটা কবে দেখানো হবে? কনভার্সন এপিটাই তো মার্কেট প্লেসের পার্টটা শেষ হোক, দেন ইনশাল্লাহ আমরা দেখবো। ঠিক আছে। ওকে।
রাকিব ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি বলেন। ভাইয়া বলেন। আমার আমার 5টা গিগ আমি পাবলিশ করছি। ওকে তো 4টা গিগ আমার টপ র্যাঙ্কিং আছে, অর্থাৎ প্রথম পেজে আছে। আচ্ছা, তাও তো খুবই ভালো। আর একটা 3 নম্বর 4 নম্বর পেজে আছে। ওকে এখন এক্ষেত্রে আমার করণীয় কি, এই গিগের জন্য কি করতে পারি আমি? আচ্ছা, এখন আপনার প্রথম যেটা কাজ, যেটা আপনার গিগগুলো র্যাঙ্কে আছে, তো সবার আগে আপনাকে যেটা প্রথম ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার। ঠিক আছে, কারণ অ্যাক্টিভ রাখতে হবে কেন সেটা একটু আমি দেখাই, তাহলে আরো কয়েকজনের কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আমরা যদি এই যে বাইং মোডে যাই, ওকে, তো নর্মালি কোনো ক্লায়েন্ট যখন আসে, মাইক্রোফোনটা অফ রাখুন ভাই এখন। সাপোজ ধরেন গুগল অ্যাডস থেকে সার্চ করলো একজন, তো ম্যাক্সিমাম টাইপের বা প্রায় দেখা যায় যে ক্লায়েন্ট অনেক সময় কি করে, তারা হচ্ছে দেখতে চায় যে কে এখন তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করবে। তো ইনস্ট্যান্ট রিপ্লাই করার সময় তারা কি করে, তারা হচ্ছে যেখান থেকে এই বাটনটা অন করে দেয়, এই যে অনলাইন সেলার্স, ওকে, এই বাটনটা হচ্ছে তারা এখান থেকে অন করে দেয়। অন করে দিলে কি হয়, যারা এখন অনলাইনে আছে শুধুমাত্র ওদের প্রোফাইলগুলো এখানে চলে আসে। এখানে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে কি এখন অনলাইনে আছে, হাতে গোনা 2-1 ছাড়া ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন যে অনলাইনে আছে। তো আপনি যদি অ্যাক্টিভ থাকেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনলাইন সেলারের লিস্টে আপনার হচ্ছে গিগটা চলে আসবে, এখান থেকে নক আসার পসিবিলিটিটা বেড়ে যায় যেহেতু গিগ র্যাঙ্কে আছে। আর আপনার এখন প্রথম মতো যে কাজটা থাকবে সেটা হচ্ছে রেগুলার বিট করে যান, আর হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই নক করবেন, যেহেতু গিগ র্যাঙ্কে আছে। তো এর থেকে আর বেশি কিছু করার নাই, কারণ গিগ যদি র্যাঙ্কে না থাকতো সেক্ষেত্রে আমি বলতাম যে আপনি আরও বেশি মার্কেটিং করেন, মার্কেটিং করে গিগটা র্যাঙ্কে আনেন। বাট যেহেতু র্যাঙ্কে আছে অলরেডি, সো আপনার হচ্ছে এখন মেইনলি থাকতে হবে সবসময় অ্যাক্টিভ, আর কিছু না। মার্কেটিংটা বলতে একটু বোঝাবেন ভালো করে একটু? কোনটা? মানে আপনি বলছেন গিগ মার্কেটিং করতে, মার্কেটিংটা একটু ভালো করে বুঝিয়ে দেন না, মানে কোথায় কোথায় মার্কেটিং করলে বেস্ট হবে, স্প্যাম হবে না? বুঝানো আসলে গিগটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বিভিন্ন জায়গায়, আর এটার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার আর লিঙ্কডইন। আমি কি লাস্ট ক্লাসে দেখাইছিলাম? হ্যালো, মানে ভাই কিভাবে শেয়ার করতে পারি? আপনার হচ্ছে গিগের যে লিঙ্কটা আপনি লাস্ট ক্লাসে কিনা দেখানো ছিল, আমার আসলে ঠিক মনে পড়তেছে না দেখাইছিলাম কিনা। ওটা ধরুন আমি শেয়ার করলাম, কিন্তু আমি কি ওখানে কিছু লিখবো, মানে আমার কিছু? হ্যাঁ, কিছু লিখে কথা? দিতে পারেন। সাপোজ আপনি ধরেন ফেসবুকের একটা গিগ শেয়ার করতেছেন, তো সেক্ষেত্রে আপনি ফেসবুক এডস এর কিছু বেনিফিট লিখে তারপর আপনি সেই গিগটা শেয়ার করতে পারেন, তাহলে এনগেজমেন্ট একটু ভালো আসবে, ক্লিক বেশি আসার সম্ভাবনা থাকে। ভাই এই সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো প্ল্যাটফর্ম আছে যে এইভাবে মার্কেটিং করা? সোশ্যাল মিডিয়া ছাড়া আর করতে পারেন আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন, বাট ইমেল মার্কেটিং এ তো আপনাদের এখনো ক্লাস হয়নি, তো যখন হবে তখন দেখতে পারবেন। এছাড়া অন্য কোনো জায়গায় তো গিগ শেয়ার করা যায় না, বললে যে কোনো সোশ্যাল মিডিয়াতেই করতে হবে। আমি যদি হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ডের পার্সোনালি করি? এইটা করে আসলে খুব বেশি লাভ হবে না, কারণ আপনার যে ফ্রেন্ডকে আপনি করলেন হতে পারে সে ফ্রেন্ড হয়তো বা বাংলাদেশে থাকে বা যে কোনো একটা সেক্টরে থাকে, হয়তো সেই অনলাইন সেক্টর ও ফিন্যান্সিং সেক্টরের সাথে যুক্ত নাই। তো সেক্ষেত্রে সে হয়তো একটা ক্লিক করলো, ক্লিকটা আপনাকে খুব বেশি বেনিফিট দিবে না। এইভাবে আপনি কয়জনকে করবেন, তাই না? হোয়াটসঅ্যাপে গুলো একটা লিমিটেশন থাকে, হয়তো আপনি 200-300 ক্লিক নিয়ে আসলেন এক মাস চেষ্টা করে, বাট তার পরবর্তী মাস থেকে আপনি কি করবেন? আচ্ছা, তো আপনাদের কোশ্চেন যখন আবার আসবে আমাকে বলবেন, ততক্ষণ আমরা যেহেতু জিনিসগুলো জানি অ্যাকাউন্ট সম্পর্কে, যে আমাদের এখন আসলে কি কি করতে হবে, তারপর আমাদের গিগ র্যাঙ্কে আছে কিনা আমরা কিভাবে খুঁজে বের করবো, বা এমন কোনো টুলস আছে কিনা যেটার মাধ্যমে খুঁজে বের করা যায়, তো সেগুলো একটু আমরা দেখি। ঠিক আছে, আপনাদের কি খুঁজে মানে গিগটা মানে খুঁজে পাওয়া কোন পেজে আছে ওটাই জানা দরকার। আপনাদের কি ফাইভলিটিক্স ভাই আরেকটা কোশ্চেন ছিল, লাস্ট ক্লাসে আমি ফাইভলিটিক্স দেখাইছিলাম? মেবি না। আচ্ছা, জি জি ভাইয়া দেখিয়েছেন, ফাইভলিটিক্স লিখেছে। তাহলে আপনারা ওইটা দিয়ে খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়ে দেবেন, ওই ইনস্ট্যান্ট মেসেজ, ওটা আর একটু দেখিয়ে দেবেন। ওকে, ইনস্ট্যান্ট মেসেজ মানে ওটা আমি মানে ভিডিওটা দেখতে দেখতে একটু স্কিপ করে গিয়েছিলাম, তখনই মনে হয় ওটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখাইতেছি। একটু ভাই দেখিয়ে দেন। আরেকটা কোশ্চেন ছিল, জি ভাই বলেন। মানে গত কয়েকদিন যাবত মানে বায়ার রিকোয়েস্টটা আসতেছে না, এটা কি আপনার ভাইয়া ফাইবার অ্যালগরিদমের কারণে আসে না, নাকি আমাদের গিগ যেগুলো নিয়ে ক্রিয়েট করছি এজন্য আসে না? আপনার গিগ মানে আমরা তো সব টপিক নিয়ে আমরা তো সব আমাদের মানে টোটাল গিগ ক্রিয়েট করছি 5টার মধ্যে 3টা গুগল, 2টা একটা ফেসবুক আর একটা হচ্ছে টুইটার, কিন্তু কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না। দুপুরের টাইমগুলোতে চেক করে দেখছেন? হ্যাঁ 2 থেকে 1টা আসে, এর বেশি আসেই না।
না, আমি অবশ্যই এরকম কয়েকজন আমাকে বলছে, সবার থেকে আমি এটা এখনো পাইনি। কারণ মাঝে মাঝে প্রায় দেখা যায় যেখানে আসলে যেমন এটিএম এখন বর্তমানে নাই, কিন্তু নর্মালি আপনি আধা ঘন্টা এক ঘন্টা পর পর দিলে আপনার যদি 5টা গিগ অ্যাটলিস্ট থাকে, তাহলে যখন আসবে বাইরে থেকে আপনি অ্যাটলিস্ট 3টা 4টা সবসময় পাবেন, আর দুপুরে তো অনেক বেশি থাকবে। ঠিক আছে? হ্যাঁ, আমার 2টো গিগ আছে, আমার অলরেডি আজকে 20-30টা বাইরে রিকোয়েস্ট চলে এসছে, 20টা মতো। তাহলে তো ঠিক আছে, না আসলে তো কারোই আসবে না। 20টা মতো এসছে। ভাইয়া ভাই আমি রিকোয়েস্ট already যে 6টা করে আসতেছে না, এটা কি আপনার গিগের কোনো প্রবলেমের কারণে নাকি? এক হতে পারে যে আপনার গিগে যে সাব ক্যাটাগরি দিচ্ছেন সেটার কারণে আসতে না পারে, সাব ক্যাটাগরি একমাত্র রিজন, এছাড়া কোনো রিজন নাই। আর সেকেন্ড হতে পারে যে টাইমে আসে হয়তো ওই টাইমে আপনি চেক করেন না। আচ্ছা, আমরা যদি ভাই 5টা গিগের মধ্যে যদি মানে সাব ক্যাটাগরি যদি ডিফারেন্ট দেই, সেক্ষেত্রে কি আসার পসিবিলিটি আছে? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই পসিবিলিটি বাড়বে, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে কি জন্য বেশি আসবে। জি জি, ঠিক আছে। ওকে, আমার তো তোমার তো কোনো রিকোয়েস্ট পাতে না, একটাও আছে না, একটা অপশন আছে। তো আমি মার্কেটিং আরো কিছু জায়গা আপনাদের দেখাই দিই, যেহেতু আপনাদের একটু এখনো ইয়ে আছে। তো মার্কেটিং আমি আপনাদেরকে হচ্ছে একটা প্ল্যাটফর্ম দেখাই, এখানে আপনারা মার্কেটিং করতে পারেন, এখান থেকে অনেক বেশি ক্লিক নিয়ে আসতে পারবেন। রেডিটের নাম কি শুনেছেন? এই ভাইয়া শুনেছি। হ্যাঁ ভাইয়া শুনেছি। তারপর হচ্ছে এটা একটা সোশ্যাল মিডিয়া, বেসিক্যালি আমেরিকানদের বেশি ইউজ করে থাকে। তো এখানে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, খুবই সিম্পল, মেল অ্যাড্রেস দিয়ে নামটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে ট্রাফিক অনেক বেশি, অর্থাৎ আমেরিকানরা ফেসবুকের থেকে এই প্ল্যাটফর্মে একটু বেশি টাইম স্পেন্ড করে। আর সেটা যদি হচ্ছে আপনারা এখানকার যে পোস্টগুলো করে, পোস্টগুলো যদি এঙ্গেজমেন্ট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন প্রায় 12,000-এর মতো, 12.7K মতো আছে। কমেন্ট যদি আপনারা খেয়াল করেন, হাতে কোনো কয়েকটা পোস্ট ছাড়া ম্যাক্সিমাম জায়গাতে আপনার হচ্ছে কমেন্টে কিন্তু কয়েক হাজার কমেন্টস আছে। ঠিক আছে? যেমন এখানে 168টা কমেন্টস আছে। তো এটা এই জন্য দেখেছি এঙ্গেজমেন্টটা জাস্ট বোঝানোর জন্য। এখানে দেখেন 890টা কমেন্টস, এখানে প্রায় 7,300 কমেন্ট, এখানে 4,500 কমেন্টস, তারপর হচ্ছে এখানে দেখেন 3,500, এখানে 3,000, এখানে 2,700। মানে হাতে কোনো কয়েকটা পোস্ট ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে 1000-এর উপরে কমেন্টস থাকে। তো যে একটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা পোস্টে দেখা যায় যে 1000-এর উপর, 2,000, 3,000, 5,000 পর্যন্ত কমেন্টস থাকে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে মানুষ এখানে কি পরিমাণ হচ্ছে এনগেজ হয় প্রত্যেকটা পোস্টের সাথে। তো এটা হওয়ার আরেকটা কারণ আছে বা আরেকটা রিজন আছে। এখানে বেসিক্যালি রেডিটের যে একটা মানে বিশেষ জিনিস, সেটার নাম হচ্ছে কার্মা। কার্মা মানে কেউ বলতে পারবেন কার্মা জিনিসটা কি, বা কার্মা শব্দের অর্থ কি? পয়েন্ট, কারণ এটা টোকেনের থাকে। হ্যাঁ, টোকেনের মতো, একটা পয়েন্টের মতো। বাট কার্মা তো একটা ইংলিশ শব্দ, এটা বাংলা যদি আমরা বুঝতে চাই সহজ ভাষায়, তাহলে হচ্ছে যে আপনি যা করবেন তেমন পাবেন, এরকম তো শোনা যায় নাকি? যে যেমন করবেন তেমন করবো, এরকম একটা কথা আসছে, যেটা থেকে আমরা কার্মার বাংলা মিনিং করি। তো এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে আপনি যখন কাউকে হচ্ছে এখানে ধরেন একটা সাপোজ এটা লাইকের সাথে তুলনা করা যায়, আপনি কাউকে লাইক দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাই আসতেছে না। তো এখানে যখন আপনি একটা লাইক দিবেন বা কোনো একটা কমেন্ট করবেন এখানে, তখন কি হবে, আপনাকে একটা পয়েন্ট দিবে, যে পয়েন্টটাকে মূলত বলা হচ্ছে কি কার্মা। ওকে, এই পয়েন্টগুলো হলো সুবিধা কি, এই পয়েন্টগুলো থেকে আপনি পোস্ট করতে পারবেন বা আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। তো যার ফলে কি হয়, কার্মাটা বাড়ানোর জন্য প্রত্যেকে পোস্টে কোনো কমেন্ট করে বা দেখা যায় যে এখানে লাইক টেক দেয়, এই কাজগুলো তারা করে শুধুমাত্র তাদের যাতে ওই পয়েন্ট বাড়ে। তো প্রত্যেকেই চায় তাদের পয়েন্ট বাড়ানোর জন্য। এই পয়েন্ট বাড়ানোর জন্য দেখা যায় যে সবাই এই পোস্টের সাথে এঙ্গেজ হয়, এখানে লাইক করে বা কমেন্ট করে বা লিঙ্ক থাকে সেখানে ক্লিক করে। তার কারণ এটার কারণে সে কি পাবো, যে কারণ আমি একটা পয়েন্ট পাবো, যে পয়েন্ট আবার সে পরবর্তী ক্লিক করতে পারবে। তো আমরা যদি এখানে অ্যাকাউন্টগুলো আমরা যদি কাজগুলো করি, তাহলে দেখা যাবে আমাদের লিঙ্কে এখান থেকে অনেক বেশি ক্লিক আসবে। প্লাস হচ্ছে এখানে যেহেতু বলতে পারেন যে 90% হচ্ছে ক্লায়েন্ট ইউএসএ, ক্লায়েন্ট বলে ইউজার হচ্ছে ইউএসএ। তো এখান থেকে আপনাদের কিছু অর্ডার আসার পসিবিলিটিস আছে। পোস্টগুলো আপনারা দেখে বুঝতে পারছেন, এখানে নর্মাল কোনো একটা পোস্ট দেখতে পাবেন না, পুরো দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে এখানে হচ্ছে পোস্ট করা হয়। বুঝতে পারছি বিষয়টা? তো আপনারা এই প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট খুলে এখানে হচ্ছে আপনারা আপনাদের ডিটেইল লিংক শেয়ার করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, আমরা যে কোনো পোস্টের সঙ্গে এটা শেয়ার করতে পারি। হ্যাঁ, যে কোনো পোস্টের সাথে পারেন। কিন্তু ধরুন আমার ডিজিটাল মার্কেটিং বা ফাইবারের উপরে কাজ করছি, হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের দেশের কোনো একটা খেলা স্পোর্টসের কোনো কিছু একটা ভালো ইনফরমেশন দিয়ে আমি ওই লিঙ্ক দিয়ে দিলাম, চলবে? সেক্ষেত্রে আপনি দিতে পারেন, হয়তো আপনার ক্লিক বাড়বে। ঠিক আছে? বাট ওখান থেকে হয়তো আপনার কোনো অর্ডার আসার পসিবিলিটি নেই, কিন্তু আপনি যদি ক্লিক বাড়াতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন।
খালি অর্ডার আসবে না। ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেবো, তাই তো? জি, চেষ্টা করবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, কারণ হচ্ছে যদি কিছু কমও আসে বা ওখান থেকে যেটা নক বা অর্ডার আসার পসিবিলিটি থাকে, ঠিক আছে? তো ভাই আরেকটা কোশ্চেন করবো। জি ভাই, অবশ্যই। সাপোজ মনে করেন কোন একজন মানে সেলার আপনার $5 একটা কাজ সম্পূর্ণ করে দিল এবং কি সে 5 স্টার একটা রিভিউ পাইলো, ঠিক আবার অন্য একজন আপনার $50 একটা কাজ করে দিল, সেও 5 স্টার একটা রিভিউ পাইলো, তো দুইটা কি সেম মানে 5 স্টার রিভিউটা নাকি এখানে আবার ডলার কাউন্ট হয় নাকি রিভিউটাই আপনার মেন? এখানে ডলারের বিষয় সেটা বোঝাতে পারছি কি? জি জি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে অবশ্যই ডলারের বিষয় আছে। কারণ ফাইবার আমাদেরকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে তারা বলেন আমাদেরকে আমাদের এভারেজ যে সেলিং প্রাইসটা আপনারা যখন অর্ডার কমপ্লিট করবেন তখন দেখতে পাবেন আপনাদের যে মোবাইলে যে অ্যাপস আছে এই অ্যাপসের ওইখানে বা আপনারা যদি ইয়েতে যান ফাইবারের মধ্যে কিন্তু দেখতে পারবেন এখানে একটা অপশন থাকে এভারেজ সেলিং প্রাইস। ওকে, তো এই এভারেজ সেলিং প্রাইসটা আমাদের সেখানে $40 রাখতে বলা হয়, ঠিক আছে? এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের হচ্ছে র্যাঙ্কটা ধরে রাখবে। বাট তারপর আপনি যদি $5-10 অর্ডার কমপ্লিট করতে পারেন সেটা তো অনেক ভালো পজিটিভ ইম্প্যাক্ট করবে, কিন্তু পার্থক্যটা থেকে যাবে। সেটা $50 অর্ডার আর একটা $5 অর্ডার কমপ্লিট করলে অবশ্যই $50 যে অর্ডার আপনি কমপ্লিট করবেন সেটা বেশি প্রায়োরিটি করবে। সেটার গিগটারে আর কি মানে প্রায়োরিটিটা বেশি হবে। জি, সেটা দিকে প্রায়োরিটি বেশি হবে। ওকে, তো আজকে তাহলে সবাই হচ্ছে এই রেডিটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন সবাই, ঠিক আছে? ভাইয়া রেডিটের লিঙ্কটা একটু ডেসক্রিপশনে দিয়ে দিলে ভালো হয়। ভাইয়া অনেকে ক্লাসে মনে রিকোয়েস্ট দিয়ে রাখছে, একটু কি join করে দেবেন? ভাইয়া গ্রুপের মধ্যে অনেক মেসেজ আসতেছে যে ক্লাস শুরু হয়েছে। এখানে তো কারো একটা দেখতেছি না, নোটিফিকেশন আসছে। গ্রুপে অনেকে মেসেজ করতেছে। আচ্ছা, লাস্ট মেসেজ আছে হচ্ছে এমডি সিএম। ভাই সিএম ভাই কি জয়েন করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আগে জয়েন করে দিচ্ছি। আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে? জি ভাইয়া, জি, আমার একটা কোশ্চেন ছিল। বলছিলাম যে বায়ার রিকোয়েস্ট পাওয়ার পরে বায়াররা দেখি যে প্রায় অলমোস্ট অনেকগুলো কাজ দেয়, যেমন ধরেন ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে হবে, ইনস্টাগ্রামের পেজ ক্রিয়েট করতে হবে, এটাকে আবার এসইও করতে হবে, তারপরে গুগলের অ্যাডস রান করতে হবে, ইত্যাদি ইত্যাদি দিয়ে তার ডলার রেটটা দেখা যাচ্ছে যে খুব অল্প করে দেয়। তো সেই ক্ষেত্রে এইটাকে বাড়ানোর পসিবিলিটি বাড়াবো নাকি জাস্ট শুধু বলবো যে আমি এই সার্ভিসগুলো দিই? এখানে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম যদি পোস্ট দেখেন, নর্মালি যারা রেগুলার মার্কেট প্লেসে কাজ করে তারা কখনো এই ধরনের কাজের জন্য খুব আহামরি কম কোনো প্রাইস দিবে না। তো যদি এরকম কম প্রাইস দেখেন যে খুবই কম ডলার তারা এখানে বাজেট বলতেছে, সেক্ষেত্রে আপনি আগে তার প্রোফাইলটা চেক করবেন, ঠিক আছে? প্রোফাইল চেক করতে পারবেন যদি আপনার হচ্ছে যে ফাইবারের যে সেলার অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন আছে ওটা ইউজ করে থাকেন তাহলে আপনার নাম পেয়ে যাবেন। তো নামে ক্লিক করে হচ্ছে প্রোফাইলটাকে চেক করবেন যে সে কোনো কান্ট্রি, যদি হচ্ছে আফ্রিকার কোনো কান্ট্রি হয় অথবা দক্ষিণ এশিয়ার কোনো কান্ট্রি হয় তাহলে তার ওটা বিল করার কোনো দরকারই নেই। কারণ হয় সে নতুন অথবা তার এর থেকে বেশি বাজেট নেই, সে আপনাকে দিবে না, ওই বাজেটে কাজ করা পসিবল না। তো এইটা হচ্ছে বাদ দিবেন। আর হচ্ছে আপনার যদি দেখেন যে সে ইউরোপ বা আমেরিকার কোনো কান্ট্রি থেকে নক করছে, সেক্ষেত্রে চেক করবেন যে তার অ্যাকাউন্টে কোনো প্রিভিয়াস রিভিউ আছে কিনা, অর্থাৎ বায়ারের কিন্তু রিভিউ থাকে। কোনো সেলার যখন অর্ডার কমপ্লিট করে তখন তারা বায়ারকে ক্লায়েন্টে থাকে তাকে রিভিউ দিতে পারে, ওখানে রিভিউ আছে কিনা। যদি রিভিউ থাকে তাহলে হচ্ছে আপনি তাকে কি করবেন, অ্যামাউন্ট একটু বাড়ায় বলতে হবে আপনার যে আসলে তোমার কাজের রিকোয়ারমেন্ট মধ্যে এই অ্যামাউন্ট হচ্ছে পে করতে হবে, ঠিক আছে? এভাবে করতে হবে। আর যদি দেখেন কোনো কোথায় গিয়ে সেক্ষেত্রে ওইটা স্কিপ করে দেবেন। কোথায় গিয়ে বায়ারের হচ্ছে আমি অ্যাকাউন্ট চেক করবো একটু বলে? আমি একটা এক্সটেনশনের কথা বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, কি আপনি ইনস্টল করেছেন? করা হয়নি। আচ্ছা, একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। আমি এই কাজটা আবার দিয়ে দিচ্ছি। তো এই এক্সটেনশনটা হচ্ছে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে রাখেন। ক্রোম ব্রাউজারে যদি অ্যাড করে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম দেখতে পাবেন বাই রিকোয়েস্টের সাথে। এই এক্সটেনশনটা এই লিংকে গেলে আপনারা পেয়ে যাবেন, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে এই এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন।
এটা অ্যাড করলে সুবিধা হবে, যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন আপনার বায়ার রিকোয়েস্টে আপনার যে ক্লায়েন্ট থাকবে তার হচ্ছে প্রোফাইল পিকচারের উপরে ক্লায়েন্টের নামটাও দেখতে পারবেন, আর ওই নামে যখন ক্লিক করবেন তখন আপনাকে তার প্রোফাইলে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি। এই যে আমি ফেসবুক আর কি গ্রুপের মধ্যে আমি আর কি যে আমার গিফটটা আছে এটা আর কি আমাদের কয়েকটা পেজ আর কি ফাইবারের মধ্যে যে মানে ক্লিক এক্সচেঞ্জ আর কি, তো ওটার মধ্যে আমি 10টা এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ করার পরে আমার এখানে ক্লিকটা কাউন্ট হয় না। ক্লিকের ব্যাপারটা আমি আবারও বলতেছি, ক্লিক যদি কাউন্ট না হয় এটা নিয়ে টেনশন করবেন না, কারণ ওটা ওদের অ্যালগরিদমের একটু প্রবলেম, যে ক্লিকটা এক্সাক্ট শো করে না ওখানে। বাট ক্লিকের যে ইম্প্যাক্ট অবশ্যই করবে, মানে ওটার যে পজিটিভ সাইড সেটা আপনি পাবেন। আচ্ছা, আর ফাইবার এক্সচেঞ্জে যে অ্যাপ আছে ওটা খুব বেশি একটা করবেন না, অল্প স্বল্প করবেন, মানে 10টা 15টা। অনেকে আছে শুধুমাত্র ওই ফাইবার যে আপনার গিগ এক্সচেঞ্জ ওইখানে সারাদিন কাজ করতে থাকবে, এটা করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া, জি। ফাইবার সেলার প্লাস একটা ফিচার আসছে নতুন, আর যদি শেষের দিকে, ক্লাসের শেষের দিকে একটু করে সংক্ষেপে বলতেন হ্যাঁ হ্যাঁ, ভালো হইতো। কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকেও যার যেটা কোশ্চেন আছে আজকে একবারে ভালোভাবে জেনে নেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি ভাই। সেটা হলো যে গিগ আমরা যে এডিট যদি করি বারবার, তাহলে এখানে গিগের কোনো ক্ষতি হবে কিনা বা র্যাঙ্কিং জি ভাই, এক্ষেত্রে একটু প্রবলেম হয়, সেটা আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিই। বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিগ এডিট করলে 3টা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে আপনার গিগের র্যাঙ্ক উপরের দিকে যেতে পারে, আর সেকেন্ড হচ্ছে গিগের র্যাঙ্ক নিচের দিকেও যেতে পারে, অথবা গিগটা যেখানে আছে ওখানেও থাকতে পারে। তো আপনার গিগ যদি অলরেডি র্যাঙ্ক করা থাকে তাহলে ওটা এডিট করার কোনো দরকার নেই, কারণ 3টার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, দেখা গেল নিচেই নেমে গেছে, তো সেক্ষেত্রে এডিট করার দরকার নেই। বাট গিগ যদি র্যাঙ্কে না থাকে, যে ধরুন অনেক পিছনে আপনি খুঁজেই পাচ্ছেন না গিগ কোথায় আছে, সেক্ষেত্রে আপনি যতবার ইচ্ছা ততবার এডিট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, হতে পারে যারা র্যাঙ্ক করতে পারে তার থেকে, বাট অন্য কোনো প্রবলেম হবে না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া মানে হঠাৎ করে আমি একদিন সকালবেলা আমার আইডি ওপেন করে দেখতেছিলাম যে এখানে লেখা ছিল যে ইনবক্স রেসপন্স টাইম 50% লেখা, মানে সরি রেসপন্স রেট আর কি 50%। তো এটা কেন দেখাচ্ছে বারবার? আপনাকে কি কেউ মেসেজ করছিল? জি ভাই, আমাকে 2জন ব্যক্তি মেসেজ করছিল, তো একজন সেলার ছিল আর একজন বায়ার ছিল। তো আমি বায়ারের সাথে কথা রিপ্লাই দেন বলছিলাম। নাই, তাই তো? জি জি। আচ্ছা, এটা এখানে একটু ভুল হয়ে গেছে। আপনাকে কেউ যদি মেসেজ করে, অবশ্যই আপনাদের কাজ করেন বা না করেন রিপ্লাই দিয়ে রাখবেন। আপনাকে 2জন মেসেজ করছে, তার মধ্যে একজনকে রিপ্লাই দিচ্ছেন, একজনকে দেন নাই, যার কারণে আপনার ওই রেসপন্স রেটটা 50% হয়ে গেছে। তো ভাই এটা কি আর বৃদ্ধি পাবে না নাকি? এটা ঠিক হবে, ধীরে ধীরে ঠিক হবে, সমস্যা হবে না, কিন্তু একটু টাইম লাগবে ঠিক হইতে। আপনাকে যদি হচ্ছে আরো 8জন মেসেজ করে তাহলে এটা 90% এ চলে যাবে, আর 2 মাস পরে এটা অটোমেটিক আবার 100% হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, ভিডিও গিগের মানে ওটা ভিডিও দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবার ভিডিও দিলে ওই সাইটে বা উপর বা নিচে অল্প করে ফাঁকা থেকে যাচ্ছে সাইটটা। ফাঁকা থেকে যাচ্ছে বলতে কিরকম বুঝতে পারি না। মানে ধরুন ভিডিওটা আপলোড করলাম, হুম হুম। আপলোড করার পরে ওই গিগ দেখছি হয় উপরে সামান্য ফাঁকা থাকছে আর নিচে সামান্য ফাঁকা থাকছে, মানে ওই গিগের সাইজটা থেকে ওই পোস্টারের সাইজটা। ওইটা তো ডিফল্ট ভাবে এরকম থাকে আমি যতটুকু জানি, যদি আপনার ওই যে ইয়া না হয়, তো ম্যাচ যদি না হয় তাহলে ডিফল্ট ভাবে এরকম একটু ফাঁকা থেকে যায়। ভিডিও দেওয়া আর পিকচার দেওয়া দুটোর মধ্যে কি কোনো স্টিল পিকচার? ফাইবার নিচেও বলে, অনেকে বলে যে যদি ভিডিও দেওয়া যায় সেক্ষেত্রে নাকি একটু সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে, বাট আসলে এই কথাটা পুরোপুরি সঠিক না, কারণ এরকম ফাইবার অনেক অপারেটেড সেলার আছে যাদের কোনো ভিডিও দেওয়া নেই, শুধু ইমেজ দেওয়া। মেইন হচ্ছে আপনি আসলে কতটা অ্যাট্রাকটিভ ভাবে জিনিসটা দিতে পারেন, হোক সেটা ভিডিও বা হোক সেটা ইমেজ। ওকে, আর কি কোশ্চেন আছে? তো ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলুন। কোশ্চেনটা হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে বাইরের রিকোয়েস্ট যেগুলো আসে সেগুলো অনেক সময় বোঝা যায় না যে আসলে কোন গিগের উপরে অফারটা করছে, তখন আমি কোন গিগের উপরে অফারটা সেন্ড করব, এটা একটু সমস্যা হয়। আর হচ্ছে আপনার ওই যে অনেক
সময় দেখা গেল যে ডলারের কিছু কম বেশি থাকে, কতদিন দিব, এটার কোনো প্রবলেম হয়? আর সঙ্গে সঙ্গে কি রিপ্লাই দেওয়া কি বেশি ভালো নাকি দেরি করে দিলে কোনো সমস্যা হয়? অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ নক করার পর যত দ্রুত রেসপন্স করা যায় তত ভালো। আর যেটা বললাম যে প্রাইজের বিষয়টা, যে আমরা সবাই বুঝি না যে প্রাইস আসলে কত অনেক দিব। সময় দেখা গেল যে দেরি হয়ে যায়। লেট যদি হয়ে যায় সেটা তো কিছু করার নাই, বা যদি দ্রুত দেওয়ার সুযোগ থাকে তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই দ্রুত দিবেন। আর প্রাইসিং এর যে বিষয়টা বা বুঝতে পারেন যে কোন দিক দিয়ে হচ্ছে বিটটা করবেন, প্রথমত হচ্ছে যে আপনার বাইরে কিছু বলুন তো এটা তো বোঝা যায় যে এটা সোশ্যাল মিডিয়া রিলেটেড নাকি সার্চ ইঞ্জিন রিলেটেড। তো যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড হয় তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো দিক দিয়ে ওটা বিট করতে পারবেন, আর যদি সার্চ ইঞ্জিন রিলেটেড হয় তাহলে সার্চ ইঞ্জিনের যে কোনো দিক দিয়ে আপনি ওটা বিট করতে পারবেন। ঠিক আছে। আর প্রাইসিং এর বিষয়টা হচ্ছে চেষ্টা করবেন ক্লায়েন্ট যেটা দেয় সেটা আশেপাশে রাখার জন্য। আর যদি এমন মনে হয় আপনার যেটা আসলে কম দিয়ে ফেলছে প্রাইসটা, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, ওটা হচ্ছে তাকে বাড়ায় বলবেন। আর যদি তারপরে বুঝতে না পারেন যে আসলে এই কাজের জন্য যে কত প্রাইস বলবো সেটা আমি বুঝতেছি না, তাহলে আপনি পাশে একটা ট্যাব ওপেন করেন, উনি যে কাজের কথা বলছে ওই কাজ নিয়ে আপনি হচ্ছে ফাইবারে সার্চ করেন, সার্চ করে দেখেন যে অ্যাভারেজে প্রত্যেক সেলার এই কাজের জন্য কিরকম প্রাইস দিচ্ছে, দেন ওই প্রাইস দিয়ে আপনি বিটটা করেন। প্রশ্ন হলো ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো গিগ ভাই আমরা তাহলে তো ওখানে দুটো গিগ আচ্ছা একজন একজন করে বলুন তো। বলছিলাম যে ডেলিভারি টাইমটা কি ওটা কি আসলে মানে নিজের উপর ডিপেন্ড করে দেওয়া যায় নাকি ওরা যেটা দেয় সেটাই? না, আপনি দিতে পারবেন নিজের উপর depend করে। আর আপনার রিকোয়েস্ট অনেক ক্ষেত্রে যদি আমি দেরি করে দিই, অ্যাকচুয়ালি দেরি করে দিলেও প্রবলেম নাই, বাট যত দ্রুত দিতে পারবেন তত ভালো। হ্যাঁ হ্যাঁ এই আর কি। হ্যাঁ, প্রশ্নটা হলো আমার ওই ধরুন ফেসবুক দুটো গিগ আছে, তো আমি বায়ার রিকোয়েস্ট করছে ইনস্টাগ্রাম ফেসবুক দুটোর উপরেই আমি কাজ করব, তখন আমি কোন গিগটাকে নিয়ে আমি রিকোয়েস্টটা দেবো? সেটা তো আপনি যে কোনো একটা গিগই দিতে পারেন, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যে কোনো একটা দিলেই হবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল যে বায়ার যখন রিকোয়েস্ট করে আমরা যখন রিপ্লাইটা দেই, আসলে আমাদের রিপ্লাইটার উপরে ডিপেন্ডটা বেশি করে বায়ার যখন আমাদেরকে মেসেজে ইনবক্সে মেসেজ করবে। আসলে এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ভুল করে থাকি, ছোট ভুল, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে ছোট ছোট মেসেজ রিপ্লাই দিই। মানে আমাদের যখন কোনো ক্লায়েন্ট নক দেয় তখন সেক্ষেত্রে আমরা জাস্ট ছোট দুই একটা মেসেজ দিই বা দুই একটা কোশ্চেন করি, এই কেসটা কখনো করা যাবে না। আপনার যা কিছু বলার আপনি হচ্ছে কি করবেন একবারে বলে দিবেন। আর সেই জন্য আপনারা হচ্ছে ওই যে ইনস্ট্যান্ট মেসেজের যে সার্ভিসটা আছে ওদের এখান থেকে ওইটা করতে পারেন, যে আপনার যেই টাইপের গিকগুলো আছে ওই গিকগুলো নিয়ে আপনার ধরেন ক্লায়েন্টের কমন কিছু অ্যান্সার বা রিপ্লাই যেগুলো আপনার দেওয়া লাগতে পারে বা দিতে পারেন, ওই টাইপের কিছু বড় বড় হচ্ছে আপনি মেসেজ কি করবেন সেভ করে রাখবেন, যাতে কোনো ক্লায়েন্ট নক দিলে আপনার সাথে সাথে পুরো জিনিসটা পাঠিয়ে দিতে পারেন। কারণ আপনি যদি ছোট ছোট কথা বলেন, দেখা যায় যে ক্লায়েন্ট একসাথে কয়েকজনকে নক দিচ্ছে, তো সবাই রিপ্লাই দিচ্ছে, হয়তো বা দু একজনের রিপ্লাই একটু বেশি ভালো হয়েছে, তাদের সাথে সে কথা বলা ব্যস্ত, আপনারটা সে দেখেই নেয় বা আপনার ওইটা তার ভালো মনে হয় না। কিন্তু আপনি যদি তাকে কমপ্লিট হচ্ছে একটা মেসেজ দিয়ে দেন, সেখানে সব ডিটেলস বলে যদি তার থেকে আরো কিছু ইনফরমেশন জেনে নেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার রেসপন্সটা বেশি আসবে। অর্থাৎ একটা একটা করে বারবার মেসেজ দিবেন না, একটা মেসেজ দিবেন, একটা মেসেজে সব কিছু ডিটেলসে তাকে বলে দিবেন। ভাইয়া ক্লায়েন্টকে যদি বারবার কোশ্চেন করি সেক্ষেত্রে কি বিরক্ত বোধ হবে না? বারবার তো করবেন না। ধরেন আপনার একবার মেসেজ দিল, আপনি রিপ্লাই করলেন, রিপ্লাই করার পর দেখলেন যে সে অনেক কোনো রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে আপনি আরেকবার তাকে নক দিতে পারেন, এরপর আর কোনো দরকার নেই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, যে আমরা যারা নতুন, মানে আমাদের নতুনদের জন্য কি কি করণীয় এবং বর্জনীয়, সেই জিনিসটা যদি আজকে একটু আমাদেরকে সংক্ষেপে বলেন। জি ভাই, অবশ্যই। তো প্রথমে আমি করণীয় গুলো বলি যে কি কি আপনাদের করণীয় আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ তো থাকতে হবে 24 ঘন্টা, প্রতিদিন বিট করতে হবে যেভাবেই হোক, দুপুরে লাঞ্চ করেন বা না করেন, রাতে ডিনার করেন বা না করেন, আগে বিট 10টা করে নেবেন। দেন হচ্ছে গিগগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর যখনই কোনো ক্লায়েন্ট নক দিবে সাথে সাথে চেষ্টা করবেন রেসপন্স করার, ঠিক আছে? লাইক ওয়েট করবেন না কোনো কিছুর জন্য। আপনার যে কিছু কমন যেটা বললাম যেগুলো লিখে রাখবেন, ওইটা হচ্ছে তাদেরকে পাঠিয়ে দিবেন। আর আরেকটা ভুল আমরা একটু করে থাকি, সেটা হচ্ছে যে আমরা শুধু আমাদের কথা বলে যে আমরা কোনো কোশ্চেন করি না তাদেরকে। ওকে, আপনি কি করবেন, যখন আপনি কোনো কাজের ব্যাপারে তাকে মেসেজে রিপ্লাই দিবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই কাজ করতে করার জন্য কি কি লাগতে পারে
বা আপনার কি ইনফরমেশন তার থেকে জানা দরকার। যেমন ধরুন একজন বললো যে তার একটা হচ্ছে ওয়েবসাইট প্রমোট করতে হবে, তো আপনি বলে দিলেন যে হ্যাঁ আমি ওয়েবসাইট প্রমোট করতে পারবো, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। বাট আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে যে তার ওয়েবসাইট আসলে কি নিয়ে, তার ওয়েবসাইটে সে কি বিক্রি করতেছে, কোনো প্রোডাক্ট বিক্রি করতেছে নাকি কোনো একটা এজেন্সি ওয়েবসাইট, কি ধরনের ওয়েবসাইট এটা হচ্ছে আগে আপনার জানতে হবে। দেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে সে এর আগে এই ওয়েবসাইট দিয়ে গুগলে কোনো অ্যাড রান করেছিল কিনা, আর রান করলে সেটা রিপোর্ট কি, সেটা রিপোর্টটা আপনি তার কাছে দেখতে চাইবেন যে রিপোর্টটা আমাকে পাঠাবে, আমি দেখে নিই। আর যদি অ্যাড রান না করে থাকে সেক্ষেত্রে তাকে সাজেশন দিবেন যে এইভাবে এইভাবে করা যেতে পারে। এরকম একটা কমপ্লিট মেসেজ হচ্ছে তাকে দিবেন। তাহলে কি হবে, বাকিদের থেকে আপনার মেসেজটা একটু আলাদা হবে। কারণ নর্মালি যেটা হয় 50 জন যদি রিপ্লাই দেয় তাকে 50 জনের মধ্যে 40 জন থাকে হচ্ছে যাদের মেসেজ ক্লায়েন্ট কখনো দেখবে না, কারণ এটা 2 লাইনের অ্যান্সার দেয়। অর্থাৎ শুধু বলে কি যে আমার 3 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি গুগলে অনেক বড় এক্সপার্ট, আমাকে অর্ডার দিয়ে দাও, এত $1 বাজেট, এভাবে বলে দেয়। তো ওগুলো তারা দেখেও না, পড়েও না। দেখবে কি ওই যে 10 জন, যে 10 জন মোটামুটি ভালোভাবে পাঠাইছে। আর আপনি যদি এভাবে দিতে পারেন তাহলে আপনার একটু বেশি ইউনিক হবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট মেসেজটা একটু দেখিয়ে দেবো। হ্যাঁ জি আমি ইনস্ট্যান্ট মেসেজটা একটু দেখে দিতেছি। ইনস্ট্যান্ট মেসেজ সেট করার জন্য আপনারা হচ্ছে ইনবক্সে চলে যাবেন। ওকে, তো ইনবক্সে যখন আসবেন তখন দেখতে পাবেন এই যেখানে একটা অপশন থাকে ইমোজির পাশে মাঝখানে কোয়েক রেসপন্স বলে থাকে। তো এখানে আসার পর আপনি হচ্ছে যে এখানে আপনি কোশ্চেন একটা সিলেক্ট করবেন, একটা নাম দিতে পারেন। তো আমরা হচ্ছে যে ক্রিয়েট আ কোয়েক রেসপন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে যে একটা সেভ করে রাখবেন যে কোনো একটা নাম। সাপোজ ধরেন আপনি বলে দিলেন যে এটা হচ্ছে আমার ফেসবুকের জন্য, যে ফেসবুকের যদি কোনো আসে বা ফেসবুক অ্যাপসের জন্য যদি কেউ আসে তাহলে হচ্ছে আমি তাকে এইটা পাঠাবো। ওকে, অথবা আপনি বললেন যে কেউ যদি ফেসবুকের কনভার্সন অ্যাডের জন্য আসে তাহলে আমি তাকে এইটা পাঠাবো। ওকে, এভাবে আপনার নাম দিয়ে রাখতে পারেন। তো আমরা এখানে তারপর হচ্ছে ওখানে কি কি ডিটেলসগুলো দিব, সেই ডিটেলসগুলো আমরা এখানে সব লিখে দিব যে আমার এটার জন্য কি কি লাগবে। অর্থাৎ আমি ক্লায়েন্টকে যে মেসেজটা পাঠাতে চাই, আর দেখেন এখানে কিন্তু প্রায় 2500 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। অর্থাৎ আমরা গিগের যে ডেসক্রিপশন দিতে পারি সেটা কিন্তু হচ্ছে কত 1200 ক্যারেক্টার, আর এখানে দিতে পারতেছি কত প্রায় 2500 ক্যারেক্টার। তার মানে এখানে তো আমি অনেক বেশি কথা লিখে সেভ করে রাখতে পারবো। তো আপনি যদি তাকে খুব দ্রুত হচ্ছে সে নক করার সাথে সাথে 2 মিনিটের ভিতরে যদি এটা পাঠিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টের অন্য কোনো দিকে যাবে না। তার কারণ হচ্ছে 2 মিনিটের মধ্যে যারা রেসপন্স করবে তারা সবাই কি দিবে, 1 লাইন অথবা 2 লাইন দিবে। ঠিক আছে, যেটা তার ভালো লাগবে না। কিন্তু আপনি যদি একটা কমপ্লিট মেসেজ তাকে দিতে পারেন সেটা সে অবশ্যই পছন্দ করবে। কারণ আপনার মধ্যে এরকম বড় যারা লিখতেছে তারা আরো 5-6 মিনিট পরে পাঠাবে মেসেজটা। বুঝতে পারছি? এইরকম কি আমাদেরকে প্রত্যেকজনের শেয়ার করে রাখতে হবে? হ্যাঁ, এইরকম যতগুলো আপনার টপিক আছে আপনি সবগুলো এভাবে দিয়ে দিয়ে এখানে সেভ লিখে সেভ করে দিবেন। ঠিক আছে, তো এটা আপনার হচ্ছে রেডি করে আর এইখানে রেখে দিবেন আগে থেকে, যেখানে আপনি কি কি অ্যান্সার দিবেন বা কি লিখবেন তাতে আপনার সময় নষ্ট হবে না। ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে রিপ্লাই করতে পারবেন। বলছি মেসেজ করা শুরু না হলে তো ওই অপশনটা আসবে না? না, কেউ যখন আপনাকে মেসেজ করবে তখন আপনি হচ্ছে এটাই করবেন তার সাথে। এখন তো করতে পারবো না আমরা চেক করব না, এখন আপনি ইয়ে করে রাখতে পারবেন, যখন একটা নক আসবে তখন আপনি সেভ করে রাখতে পারবেন। ওকে, আর কি কোশ্চেন আছে? তাহলে ভাইয়া আমাদের হচ্ছে বাইরে অফারটা সেন্ড করাই হচ্ছে আমাদের মেইন আর কি, মানে কাজ আর কি ভালোভাবে দেওয়ার জন্য। জি এক্স্যাক্টলি, বেসিক্যালি আপনাদের অফার যে সেন্ড করতে বলেছে তার মানে এই না যে প্রতিদিন 10টা আপনি অফার পাঠালে সেখানে আপনার 2-3টা নক আসবে বা 1-2টা অর্ডার আসবে, এই জন্য না। আপনাদের কাজ হচ্ছে প্রথম যে 1 মাস আপনার তো মাত্র মার্কেট প্লেসে গেছে, অন্তত প্রথম যে 1 মাস এই বাইরে কোর্সের মাধ্যমে আপনি মাত্র একটা অর্ডার নিয়ে একটা অর্ডার কমপ্লিট করেন, কারণ একটা অর্ডার আপনাকে একটা রিভিউ এনে দিবে, আর ওই একটা রিভিউ হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাসেট হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে মেইন রিজন। আমরা 2 মাসের মধ্যে মার্কেট প্লেস এই জন্য নিই যাতে আপনার মার্কেট প্লেস বুঝতে পারেন, আর কোর্স কমপ্লিট হতে হতে যেন অন্তত 2-3টে রিভিউর মালিক আপনি হতে পারেন। কারণ এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার গিগো র্যাঙ্কে চলে আসবে, আর ওই রিভিউগুলোর কারণে আপনি আরো বেশি লক পাবেন, আরো বেশি অর্ডার নিয়ে আসতে পারবেন। ভাইয়া আমরা জি ভাই, আমি তাহলে রিকোয়েস্ট কয়টা মেইনলি পাঠাইতে পারবো? প্রতিদিন 10টা করে পাঠাতে পারবেন। পরে লেখা থাকে 6 লেফট 4 হ্যাঁ, লেফট, কয়টা বাকি আছে আর কয়টা পাঠাতে পারবেন সেটা হচ্ছে ওখানে লেখাই থাকে। 4 অফার লেফট টুডে কি 3 অফার। এছাড়া আপনারা আরো কিছু কাজ করবেন, আমি একটু দেখাই যে কাজগুলো হচ্ছে কেউ করেন ওই কাজগুলো হচ্ছে আমাদের করতে হবে। ওকে, যেমন ধরেন এটা আমি কেটে দিই।
এখানে যে কমিউনিটি নামে একটা অপশন আছে, এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে যেমন একটা ব্লগ নামে একটা অপশন আছে। আপনি যদি ব্লগে যান, ফাইবারের ওদের কমিউনিটি থেকে ওরা হচ্ছে অনেক ধরনের পোস্ট করে থাকে ফাইবারের বিভিন্ন বিষয় সম্পর্কে, যেগুলো অনেকেই জানেন না, আমাদের কোনোটা ইউটিউব চ্যানেল দিয়ে অথবা কারো থেকে শুনে তারপর জানতে হয়। বাট আপনি এখান থেকে তাদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, তাদের অনেক নিউজ আপডেট এগুলো আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন। তো এগুলোতে প্রতিদিন চোখ রাখবেন যে এখানে কি কি করা হচ্ছে। ওকে, কারণ এই অ্যাক্টিভিটিস গুলো ফাইবার কাউন্ট করে যে আপনি তাদের ব্লগ গুলো পড়তেছেন কিনা। কারণ আপনার এই যে ধরেন আমাদের একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি কি কি করতেছি সবকিছু তাদের অ্যালগরিদম জানে যে আমি এই পোস্টে ক্লিক করতেছি কিনা বা আমি এখানে এসে স্ক্রল করতেছি কিনা। তো এই অ্যাক্টিভিটিস গুলো তারা পছন্দ করে। তো এইগুলো হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে আমরা আবার কমিউনিটিতে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে ফোরাম নামে একটা অপশন থাকে। ফোরাম হচ্ছে বেসিক্যালি ফাইবার যারা ইউজার আছে তারা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে এখানে আলোচনা করতে পারে। ওকে, তো এখানে আপনারা হচ্ছে একটা যে বিকাম সেলার ক্লিক করে এখানে কাজ করতে পারেন। এখানে অনেক বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, অনেক ধরনের পোস্ট এখানে করা হয়। ঠিক আছে, এখানে কাজ করবেন। দেন হচ্ছে আরেকটা জিনিস আমি দেখি যে ইভেন্ট। এই ইভেন্ট আসলে খুব ইম্পর্টেন্ট। ফাইবারে হচ্ছে দেখবেন অনেক সেলার আছে বা ফাইবার অনেক এমপ্লয়ি আছে যারা হচ্ছে দেখা যায় বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট তারা আয়োজন করে। আর যেমন ধরেন এখানে আমি একটু দেখাই, এই যে এখানে একটা আছে ডুইং ইট রাইট ফর দ্য স্টার্ট দ্য আর্ট অফ কি ডেলিগেশন ইন স্টার্টআপস। ওকে, এখানে যদি আপনি জানেন, এখানে আপনারা দেখতে পারবেন যে ওদের কি একটা রেজিস্ট্রেশন একটা অপশন আছে। অর্থাৎ ফাইবারের কমিউনিটি, ওদের যে কমিউনিটি আছে ওখান থেকে কেউ একজন হচ্ছে কি করবে, একটা সেমিনার নেবে। সেমিনারটা কবে দেখুন, এই যে অগস্ট 31 অগস্ট 11:30 ওদের যে টাইম ওই টাইমে, ওই হিসেবে আমাদের টাইমটা মিলিয়ে নিতে হবে 6 ঘন্টা করে। আর এখান থেকে আপনি যে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, তো এইগুলো জয়েন করবেন। এইসব প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার জন্য অনেক ভালো হবে। প্লাস হচ্ছে সরাসরি আপনি কিন্তু লাইভে তাদেরকে চাইলে কোশ্চেনও করতে পারবেন, যেমন ক্লাস করতেছেন ওরকম গুগল মিট বা জুমে এরকম মিটিং আয়োজন করে। সেখানে দেখা যায় 200-300 লোকজন থাকে বিভিন্ন কান্ট্রির। ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। প্লাস রেগুলারটা জয়েন করলে তাদের সাথে একটা ভালো পরিচয় হয়ে যায় সেক্ষেত্রে। ওকে, তো এটা কিন্তু এরকম কাল্পনিক না যে ভাই ফাইবারের একজন এমপ্লয়ের সাথে আমি এরকম হতে পারবো। অবশ্যই হতে পারবেন যদি আপনি ওইভাবে ম্যানেজ করতে পারেন। তো এই অ্যাক্টিভিটিস গুলো করতে হবে, কারণ এই অ্যাক্টিভিটিস গুলো আপনি যত বেশি করবেন তো ফাইবার বুঝতে পারবে যে আপনি ফাইবার নিয়ে তত বেশি সিরিয়াস। কারণ তারা চায় যে তাদের এই ওয়েবসাইটের প্রতি বা তাদের মার্কেট প্লেসের প্রতি যেন আপনি ডেডিকেটেড থাকেন, তাহলে তারা অবশ্যই আপনার গিগটাকে র্যাঙ্কে রাখবে। আর যদি আপনার কাজের বা সার্ভিস কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে তার কোনো প্রবলেম হবেই না। ওকে, বুঝতে পারছো সবাই? কার কোনো কোশ্চেন এটা নিয়ে? ভাই আমার একটু কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আসলে আমাদের দিনে যদি বায়ার রিকোয়েস্ট যদি মানে কি রকম আসলে আমাদের গিগটা আসলে মানে কেমন পর্যায়ে, ভালো পর্যায়ে আছে কিনা এটা কিভাবে বোঝা যাবে যে কতগুলো রিকোয়েস্ট? বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কখনো বুঝতে পারবেন না আপনার গিগ র্যাঙ্কে আছে নাকি নেই। আপনার গিগ যদি লাস্ট পেজেও থাকে তাহলে আপনার যতগুলো বায়ার রিকোয়েস্ট আছে ততগুলো আসবে। আপনার গিগ যদি ফার্স্ট পেজ একদম 1 নম্বরেও থাকে তাহলে আপনার যতগুলো বায়ার রিকোয়েস্ট আসে ততগুলোই আসবে। আমার একটা এক্ষুনি বায়ার রিকোয়েস্ট আসলো, বুঝতে পেরেছেন? জি, এখনই একটা আসলো। এখানে লেখা আছে আই ওয়ান্ট রিয়েল অ্যান্ড নন ড্রপ 1000 সাবস্ক্রাইবার। নন ড্রপ মানে একটু বলুন, এখানে নন ড্রপ বলতে কি ডিলিট করতে চাইছে? আচ্ছা, এখানে বেসিক্যালি নন ড্রপ বলতে যেটা বোঝানো হচ্ছে আপনার ফলোয়ার্স হচ্ছে দুই ভাবে দেওয়া আছে। সরি, দুই ভাবে না, 3 ভাবে দেওয়া আছে। একটা হচ্ছে ধর পেইড অ্যাডের মাধ্যমে। ওটা কি বলছি, ইনস্টাগ্রাম নাকি টুইটার? না, এটা হচ্ছে ইউটিউব। আচ্ছা, ইউটিউবে ফলো নাকি সাবস্ক্রাইবার? সাবস্ক্রাইবার। তো এটা আমরা 3 ভাবে করতে পারি। একটা ধরেন আমি ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে পারি পেইড অ্যাডের মাধ্যমে, অথবা আমি অর্গানিক ভাবে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করে করে বা মানুষদেরকে বলে কয়ে ধরে ধরে আমি সাবস্ক্রাইব করাতে পারি। আরেকটা হচ্ছে আমি কোনোটা এসএমএম প্যানেলের মাধ্যমে দিতে পারি। প্যানেল সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? না ভাইয়া, নো আইডিয়া। বেসিক্যালি প্যানেলটা হচ্ছে সার্ভার থেকে আসে। অর্থাৎ এখানে কি করা হয়, আপনার ধরেন ওদের বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে প্যানেলে। ধরেন আপনি একটা প্যাকেজ কিনলেন, যে ওই প্যানেল থেকে আপনি কি করবে, 1000 সাবস্ক্রাইবার দিয়ে দেবে ইউটিউবে। তার জন্য ধরেন আপনাদেরকে $20 বা $22 আপনি ওদেরকে পে করে দিবেন। 2 থেকে 3 দিন বা ম্যাক্সিমাম 4-5 দিনের মধ্যে হচ্ছে আপনার দেখবেন যে চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার চলে গেছে এক একটা। তো বেসিক্যালি ওখানে যে সাবস্ক্রাইবারগুলো থাকে, তো ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার থাকে হচ্ছে ফেক, অর্থাৎ কোনো রোবটের মাধ্যমে ওরা দিয়ে থাকে। তো এই জন্য ওই কয়েকদিন পর যাওয়ার পর দেখা যায় যে সাবস্ক্রাইবগুলো কি হয়, অটোমেটিক আবার আস্তে আস্তে চলে যায়। ধরেন 1000 ছিল, ওখান থেকে 700-তে নেমে আসছে বা 600-তে নেমে আসছে, অর্থাৎ ড্রপ করে। তো
এখানে আমি বলে দিছে যে ওই ধরনের সাবস্ক্রাইবার আমাকে দেওয়া যাবে না যেগুলো ড্রপ করবে, নন ড্রপ সাবস্ক্রাইবার দিতে হবে, যে সাবস্ক্রাইবার গুলো থেকে যাবে। তো ওই প্যানেল থেকে ওই ধরনের সাবস্ক্রাইবার দেওয়া হবে যেগুলো হচ্ছে ড্রপ করবে না, অর্থাৎ থেকে যাবে, ওগুলো একটু প্রাইস বেশি হয়। তো আমাদের কি করতে হবে হচ্ছে প্যানেলের মাধ্যমে হচ্ছে অফার করে নিতে হয়, প্যানেলে যেটা খরচ হয় তার থেকে ক্লায়েন্টের থেকে কিছু ডলার বাড়ায় নিতে হয়। তো এখানে বেসিক্যালি তখন আপনার কোনো কাজ থাকে না, জাস্ট প্যানেলকে পে করে দিতে হয়, চ্যানেলের লিংক দিয়ে দিতে হয়, অটোমেটিক সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে। জি ভাই। এই এক্ষুনি একটা ভাইয়ের রিকোয়েস্ট আসলো, পরবার দুটো। আমাদের 61 নম্বর ব্যাচের রাহুল বলে একজন করেছেন, তিনি কেন করেছেন? আচ্ছা, হয়তো উনি হচ্ছে আমার মতো দেখতে চাইছে যে কে কি বিট করে না করে। রাহুল ভাই এখানে আছেন? রাহুল রাশিদ, উনি করেছেন একটা। রিভিউ করছেন ওনার আইডিয়া ঠিক আছে, বাট আসলে এটা করা উচিত হয়নি, কারণ এটাতে ইম্প্যাক্ট পড়ে। যেহেতু আপনি একজন সেলার, তো সেলার হয়ে আসলে ওই সেল টাইপের আপনার হচ্ছে পোস্ট না করাটাই বেটার। যেমন আমি এটা দিয়ে কেন করি, কারণ এটা আমি শুধু আপনাদের ক্লাস নেই, আমি কাজ করি না। এটা যদি মনে করেন সাপোজ ডিসেবল হয়ে যায়, আমার সমস্যা নেই, আমি আবার আরেকটা অ্যাকাউন্ট খুলে আপনাদের ক্লাস নিতে পারবো, কারণ আপনারা এটা কিন্তু খুব সময় কাজের জন্য ক্রিয়েট করছেন। সেটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এখন ডিসেবল হয়ে গেলে আপনারাই করছেন, ঠিক আছে? সেটা না করাই ভালো। মানে এটা দেওয়া ঠিক হবে না, তাই তো? জি, ওটা দেওয়ার কোনো দরকার নেই। ওখানে কি আসে সেটা দেখার জন্য তো আমি আছি। আমার এই অ্যাকাউন্ট নষ্ট হোক, সমস্যা নেই, আপনাদের অ্যাকাউন্ট ঠিক থাকবে। ওকে। ওকে, আর কারো কোনো তো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাই বলেন। ভাইয়া আমার গিগটার র্যাঙ্কে আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? প্রথমত হচ্ছে ইমপ্রেশন দেখলে বোঝা যায় যে র্যাঙ্কে আছে কিনা। ইমপ্রেশন যদি বেশি থাকে, তাহলে আপনার যদি পার ডে অ্যাটলিস্ট 150 থেকে 200 ইমপ্রেশন থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গিগটা খুব ভালো পজিশনে র্যাঙ্কে আছে। তারপর আপনি বলেন যে আপনার গিগে প্রতিদিন হচ্ছে অ্যাটলিস্ট 100 ইমপ্রেশন আছে কিনা এভারেজ। ভাই গিগটা চেক করা যাবে না ফাইবারে গিয়ে, মানে হ্যাঁ, অবশ্যই check বায়ের করা মোডে, সেলার মোডে গিয়ে? ওখান থেকে তো করা যায়। এছাড়া আপনি যদি নর্মালি গিগসের এখানে আসেন, তাহলে কিন্তু দেখা যায় যে প্রতিদিন কবে কয়টা করে ক্লিক আসছে, সেটা এখান থেকে দেখা যায়। আমি তো দেখাই, দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। তো ওখানে কি প্রতিদিন 100 করে আছে? যেমন এখানে হ্যাঁ, দেখেন, আমার একদিনে 100 আছে আর দুদিনে 222টা। একদিনে 100, দুদিনে 222টা। তার মানে মোটামুটি একটা ভালো পজিশনে আছে, ঠিক আছে? একবারে যখন ভালো পজিশনে আছে, আচ্ছা ভাই, আপনি একটু আপনার গিগে ঢুকেন, আহ, আপনি একটু আপনার গিগের এখানে হ্যাঁ একটু উপরে যান, একটু উপরে যান। এটা দেখবেন নাকি এখানে দেখবেন, কোনটা আমি আসলে বুঝতে পারিনি। আপনার টোটাল 5 থেকে 6টা গিগ দেখলাম, এখানে আমার 7টাই মানে আছে। এখানে আপনি হ্যাঁ 7টা, এখানে আপনি মানে কোনটা কোনটা আপনার র্যাঙ্কিং এ আছে, আপনি মানে আপনার কাছে মনে হয় কোনটা কোনটা র্যাঙ্কিং এ আছে, এটা একটু আমাদের একটু বলে দেন, এখান থেকে ভাই একটা, তাহলে আমাদের আরো মানে এখান থেকে একটাও র্যাঙ্কে নেই, কারণ এই অ্যাকাউন্টে অ্যাক্টিভই থাকা হয় না। আর যদি বলেন যে এই 7টার মধ্যে ভালো পজিশনে কোনটা আছে, তাহলে যেগুলো ইমপ্রেশন একটু বেশি আছে, যেমন ধরেন এইটা আর এইটা, এই দুইটা একটু তাহলে র্যাঙ্কিং এ আছে, আর বাকি একটাও, আর বলতে গেলে একটাও বেসিক্যালি র্যাঙ্কিং এ নাই। কিন্তু ভাই আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটাতে দেখা যাচ্ছে 134টা ইমপ্রেশন, সেক্ষেত্রে 3টা ক্লিক, এটা কি ভাই, যেহেতু 3টা ক্লিক, এটা কি ভাই র্যাঙ্কে নাই? এই 3টা ক্লিক আসছে ভাই 1 মাস, তো 1 মাসে 3টা ক্লিক আসে আমারই কিছুই না। জি ভাই, বুঝতে পারছি। এখানে ভাই ইমপ্রেশনের প্রায়োরিটিটা বেশি নাকি ক্লিকের প্রায়োরিটিটা বেশি? প্রায়োরিটি সবসময় বেশি থাকবে ক্লিকের। ইমপ্রেশনের মাধ্যমে জাস্ট আমরা বুঝতে পারি যে এটা র্যাঙ্কে আছে কি না। ক্লিকের প্রায়োরিটিটা বেশি। জি, ইমপ্রেশন জাস্ট আমাদের বুঝতে হেল্প করে যে আমার আপনার- র্যাঙ্কে আছে নাকি র্যাঙ্কে নাই। শতকরা কতটা ইমপ্রেশনের মধ্যে মানে শতকরা কতটা ক্লিক থাকলে আমরা বুঝতে পারবো যে এটা মানে মোটামুটি একটা কোয়ালিটিতে আছে? জি, 5 to 10%। আচ্ছা ভাইয়া, একটু ক্লিয়ার ভাবে বলবেন। ভালোই থাকে, 5 থেকে 10% মানে যদি ক্লিক থাকে সেক্ষেত্রে। যদি ইমপ্রেশন অনেকগুলো আছে কিন্তু ক্লিক আসতেছে না বা অর্ডার আসতেছে না, তখন কি করা উচিত? তখন 100-র উপরে ইমপ্রেশন কিন্তু এই যে কাজগুলো আমি বলছি, এই কাজগুলো আপনাকে করে যেতে হবে যতদিন না পর্যন্ত অর্ডার আসে, এছাড়া কোনো করণীয় নেই, ঠিক আছে? এই সেম কাজ আপনাকে ধৈর্য ধরে করে যেতে হবে, কখনো অফ করা যাবে না যে ভাই আপনি যেভাবে বলছিলেন ওইভাবে আমি 10-15 দিন করলাম, কিছু তো হলো না, এটা করা যাবে না, আপনাকে করে যেতে হবে, ঠিক আছে? ওকে, আর কি কোশ্চেন আছে? ভাইয়া ওই যে আমার এখানে বাই রিকোয়েস্টে কখনো বাইরের নাম আসে, কখনো আসে না। এখন যে আমার এখানে 3টে রিকোয়েস্ট আসছে, এখানে কোনো নাম আসে না। আপনার হচ্ছে এক্ষেত্রে এক্সটেনশনটা কি অ্যাড করা আছে? না 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 না, এক্সটেনশন অ্যাড করে না। এক্সটেনশন যদি অ্যাড করা না থাকে, তাহলে তো বাইরের নাম কখনোই আসবে না।
ও আচ্ছা ভাইয়া, ভাইয়ার কোন দেশের থেকে বলছে এবং ভাইয়ারের মানে অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারবো কিভাবে, কিংবা এটা ঢোকা সম্ভব কিনা? ওই যে আমি একটা এক্সটেনশনের কথা বললাম, ওই এক্সটেনশন দেখে ঢুকতে পারবো। ঠিক আছে। যেখানে কিছু মেসেজ আসছে, আমি মেসেজগুলো চেক করে দেখি। ভাই একটু ওই এক্সটেনশনের লিংকটা একটু দিয়ে দিবেন ভাইয়া। জি ভাই, দিয়ে দিচ্ছি। যেখানে বলছেন যে ভাই কয়েকদিন আগে আমার আব্বু মারা যায়, আমি অনেক কাজ মিস করে ফেলছি, আমি ফাইবারে গিগ বানাতে পারি না, আমাকে পরবর্তীতে হেল্প করবেন। ভাই আপনি ভিডিওগুলো দেখেন, দেখলে আপনি বানাতে পারবেন নিজেই। আচ্ছা, এখানে একজন বলছেন যে ওনার 532টি ইমপ্রেশন, 5টা ক্লিক, এটা কি ভালো এক উইকে? এক উইকের হিসেবে মোটামুটি ঠিক আছে, বাট খুব ভালো বলবো না, হয়তো 2-3 নাম্বার পেজে আছে গিগটা, একটু খুঁজে দেখবেন। আচ্ছা, আর একজন ভাই জিজ্ঞেস করছেন গুগল অ্যাডওয়ার্ড কি? আপনি কি সার্চ ইঞ্জিনের ক্লাস করেন না ভাইয়া? আব্দুল্লাহ আল ফাজ শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, উনি করছেন। তো আপনাদের কি গুগল অ্যাডওয়ার্ড দেখানো হয় না সার্চ ইঞ্জিনে? নাম তো কোশ্চেনটা এরকম হয়ে গেছে অনেকটা যে ভাই আমাদের ফেসবুকের ক্লাসে বিজনেস ম্যানেজার দেখানো হয়নি। আপনি একটু ভিডিওগুলো আবার ভালোভাবে দেখবেন। গুগলের যেটা দেখানো সেটা সম্পূর্ণ আপনাদের গুগল অ্যাডওয়ার্ডসে দেখানো হয়েছে। সার্চ ক্যাম্পেইন বলেন, ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন যা দেখছেন সব গুগল অ্যাডওয়ার্ডে ছিল। ওকে, না মানে উনি হয়তো বোঝাতে চাচ্ছে যে মানে গুগল অ্যাডওয়ার্ডস এটা কি নির্দিষ্ট একটা টপিক নাকি হোল টপিকটা নিয়ে হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডস? এটা হচ্ছে ওই প্ল্যাটফর্মটার নাম গুগল অ্যাডওয়ার্ডস, যেমন ফেসবুকের হ্যাঁ, প্ল্যাটফর্মের ওটাই নাম বোঝাতে বিজনেস চাচ্ছি। ম্যানেজার, ওইরকম একটা বিষয়। ওকে, আমি এটাই বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওখানে বায়োতে যদি আমরা ফাইবারের যে আমাদের গিগগুলোর লিঙ্ক দিয়ে রাখি, সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, দিতে পারলে আরো ভালো। বিশেষ করে লিঙ্কডইনে যদি বেশি শেয়ার করতে পারেন সেটা সবথেকে বেশি এফেক্টিভ। মানে ডেসক্রিপশনে দিয়ে রাখি? দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আপনার হচ্ছে বা আপনি সবচেয়ে ভালো আসলে রেগুলার যে পোস্টগুলো করবেন প্রত্যেকটা পোস্টের ভিতরে লিঙ্কগুলো রাখার, অর্থাৎ আপনার প্রোফাইলে সে যে কোনো পোস্টই ক্লিক করুক না কেন সেজন্য আপনার লিঙ্কটা পেয়ে যাবে। আচ্ছা ভাই, আমাদের তো ভাই টুইটারে মানে তেমন ফলোয়ার্স নাই, সেক্ষেত্রে ভাই আমরা যদি এটা শেয়ার করি মানে আমাদের মানে ফিডব্যাকটা কেমন আসবে? ভাইয়া ফলোয়ার মতো 10 থেকে 15 জন শেয়ার তো ভাই করতে হবে, আর ফলোয়ার্স আরো বাড়াতে হবে ধীরে ধীরে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। না, এইমাত্র আমার একটা বাতিজা ফাইবার গিগে দেখলো আমার অ্যাকাউন্টটা গুগল অ্যাডওয়ার্ডের যে গিগটা করছিলাম ওইটা টপ রেটেড ছিল, কিন্তু ওইটাতে এখনো কোনো মানে ওটা ভাইয়া শুনতে পাচ্ছেন আমি কথাটা, আরেকবার বলেন। আমার গুগল অ্যাডওয়ার্ডসের গিগটা টপ রেটেড সেলার এখন এইটাতে তো কোনো মানে যে অর্ডারই আসে না। টপ রেটেড সেলার বলতে আমি বুঝতে পারতেছি না আসলে টপ রেটেড সেলার দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? ভাই আমি গ্রুপে ওইটা দিচ্ছি, আপনি একটু দেখবেন। ওকে, দেন আমি দেখতেছি। মানে উনি ভাইয়া বোঝাতে চাইছেন যে গুগলের যে গিগটা আছে ওর নিচে টপ রেটেড সেলার দেখাচ্ছে। এটা তো আসলে পসিবল না। ওটা মাঝে মাঝে না, ওটা মাঝে মাঝে ভাই এর প্রবলেম হয়, ওই ফাইবারের সিস্টেমের প্রবলেম হয়, কিছু কিছু গিগে ওরকম শো করে। আচ্ছা, তো আমার চোখে এখনো পড়ে না তাহলে। আমি একবার দেখেছিলাম, একজন লেভেল হয় না তার লেভেল 2 দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হইতে পারে। হ্যাঁ, আবার ঠিক হয়ে গেছে তার কিছুক্ষণ পরেই। তাহলে ওইটাই হইছে। প্রশ্ন হলো অন করে রাখলে ভাই গিগ দিয়ে ওই ফোন দিয়ে গিগগুলো অন করলে দুটো গিগ পরপর দেখাচ্ছে, যে গিগের উপরে লাভ চিহ্নটা থাকে না ওটা একটা রেড দেখাচ্ছে, ওর একটা হোয়াইট দেখাচ্ছে। রেডটার কারণ কি? কোন জায়গাটা আবার একটু বলেন। ওই ফোন দিয়ে গিগটা যদি মানে অন করা হয়, আমি যদি অ্যাকাউন্টটা ফোন দিয়ে অন করলাম তারপরে গিগে গেলাম, পরপর দুটো গিগ দেখায় ফোন দিয়ে, মানে আমার ডেস্কটপে যেমন পাশাপাশি দেখায় এখানে লম্বা দেখায়। তো ওই গিগের এক কোণে লাভ চিহ্ন আছে, একটা লাভ চিহ্ন রেড হয়ে আছে, ওটা হচ্ছে কেউ হয়তো আর একটা হোয়াইট। ওটাতে কেউ হয়তো বা লাইক করছিল এই জন্য। এটা হচ্ছে সব গিগই করা যায়। আমি এখান থেকে দেখি, আপনারা যদি এখানে যান, না আপনি ওটা রেড হয়ে আছে, আপনি ওটাতে আপনি লাভ রেট দিবেন এজন্য রেড হয়ে আছে। আপনারটা তো আপনি লাভ রেট দিবেন আপনি দিবেন তাহলে অত অন্য কেউ দিছে। এই যে এইখানে এই যে চিহ্নটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা আর কি লাইক হিসেবে কাউন্ট করা হবে। ঠিক আছে, যেখানেও আছে এগুলো সব জায়গাতেই আছে। ঠিক আছে, এটা একটা লাভ নিয়ে আসতে হবে। জি জি, এরকম আর কি। যেমন এখানে আছে এটা এখন নাই।
আচ্ছা ভাইয়া, পায়োনিয়ার অ্যাকাউন্ট নিয়ে কি আমাদের কি কিছু দেখানো হবে কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়? যদি আপনারা ইউটিউব দেখলেও পারবেন, বাট তারপর যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমি ওটার উপর একটা ক্লাস নিয়ে দেবো বা একটা ভিডিও আমি দিয়ে দিব। হ্যাঁ সব থেকে ভালো হয় মানে আপনি একটা ওটার একটা ভিডিও যদি মেক করে আমাদেরকে দিয়ে দেন, দিয়ে দিলে মানে তাহলে হচ্ছে আপনাদের গ্রুপ থেকে যে কোনো একজন হচ্ছে যার ব্যাংক অ্যাকাউন্ট আছে প্লাস এনআইডি কার্ড আছে ওরকম একজন তো তার ইনফরমেশনগুলো আমাকে পাঠিয়ে দিন, আমাকে একটু নোট দিন, তাহলে আমি ওনারটা দিয়ে একটা ভিডিও বানাই তারপর আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ আমি তো ইন্ডিয়া কি রিকোয়ারমেন্ট গুলো লাগবে আপনি একটু বলে দেন। ওকে ওকে, আমি রিকোয়ারমেন্ট গুলো বলে দিচ্ছি। রিকোয়ারমেন্ট গুলো লাগবে আপনি বলে দেন। প্রথমত হচ্ছে যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। কমার্শিয়াল ব্যাংক তো চিনি, আপনি এখানে একটু লিখে দিলে ভালো হয়, যার যার এই রিকোয়ারমেন্ট সে আপনার সাথে যোগাযোগ করলে। ওকে ওকে, আমি এখানে লিখে দিই একবারে, ঠিক আছে? ভাইয়া নোটপ্যাড ওকে ওকে, ঠিক আছে। আরে এখানে লিখলে এখানে লিখে দেন যাতে ওনার কাছে রিকোয়ারমেন্ট গুলো থাকে। সমস্যা নেই, এখানে লিখে পরে ওখানে দিয়ে নামাইতে পারবো। এই রিকোয়ারমেন্ট গুলো যা থাকবে উনি আপনার সাথে গিয়ে যোগাযোগ করবে। জি, ফার্স্ট আচ্ছা ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট গুলো যা থাকবে সে আপনার সাথে যোগাযোগ করলে এনআইডি কার্ড থাকতে হবে। ওকে, আর এই এনআইডি কার্ড যার নামে আছে বা এনআইডি কার্ডে যে নাম আছে সেই সেম নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যে কোনো ব্যাংক হইতে পারে, ডাচ বাংলা ব্যাংক হইতে পারে, ইসলামী ব্যাংক হইতে পারে, সিটি ব্যাংক হইতে পারে, ঢাকা ব্যাংক হইতে পারে, মানে যে কোনো কমার্শিয়াল ব্যাংক, যে কোনো ব্যাংক হইতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম দিতে হবে, আর হচ্ছে অ্যাকাউন্ট যার নামে সে তার নাম দিতে হবে, অ্যাকাউন্ট নেম দিতে হবে। এই ইনফরমেশনগুলো ব্যাংকের জন্য দিতে হবে। আর এনআইডি কার্ডের হচ্ছে ইমেজ দিতে হবে দুই পাশে, মানে ছবি তুলে দিতে হবে। ওকে, এনআইডি কার্ডের ইমেজ দিতে হবে দুই পাশে, মানে সামনে পিছন দুই সাইডে ছবি দিতে হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই একটা ফোন নাম্বার লাগবে, যেটা এর আগে কোনো পায়োনিয়ার অ্যাকাউন্ট ইউজ করা হয় নাই। আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এটাও যেন এর আগে ইউজ না হয়ে থাকে। আর এছাড়া হচ্ছে আপনার যে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা বা বর্তমানে যে অ্যাড্রেস আছে যে কোনো একটা অ্যাড্রেস দিতে হবে, একদম কমপ্লিট অ্যাড্রেস। এই ইনফরমেশন যদি কারোর কাছে থাকে তাহলেই হবে। ওকে, হ্যাঁ আমি তো ইন্ডিয়া থেকে আমি কি করব? আপনারা যে ইন্ডিয়া তো এটাকে কি বলে, আধার কার্ড বলে মেবি নাকি? হ্যাঁ আধার কার্ড মানে ভিতর আইডেন্টি কার্ড। হ্যাঁ হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। তো ওইটা থাকলে আচ্ছা ভাইয়া, আমার ওই যে পায়োনিয়ার একটা আমি কি অ্যাকাউন্ট খুলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুলতে পারবেন। আপনার ইন্ডিয়াতে তো পেপালই আছে, আপনার তো পায়োনিয়ার না হলেও হয়। হ্যাঁ পেপাল আছে, যে আপনি পেপালও করে নিতে পারেন। হ্যাঁ ভাইয়া, আমার একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে, সেখানে আমি ব্রেকডাউন অ্যাকাউন্ট অ্যাড করছি এবং সেখানে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যা যা দেওয়ার কথা আমি সেটা সব দিচ্ছি এবং সেখানে ভেরিফাইডও হয়ে গেছে। এখন আমি এই পায়োনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আমি টাকা ট্রান্সফার করতে পারবো তো? জি, যদি হচ্ছে ওখানে ভেরিফাই হয়ে যায় তাহলে অবশ্যই করতে পারবেন। না, ভেরিফাইড হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়ে গেছে, এখন আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড। হ্যাঁ, তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হলো আমি ফেসবুক ওপেন করলে এখানে ফাইবার একটা ইয়ে আসতেছে এবং নিচে লেখা আসতেছে স্পন্সর এবং এখানে লেখা আছে ফর ইউর আইজ অনলি, ফাইবার স্টপ রেটেড গিগস অ্যাকাউন্ট ফার্স্ট। এখানে আমাদের ক্লাসেরও দু একজনের আছে কি, এবং আমারটাও আছে, আমিও দেখতেছি এবং আরো দু একজন এটা দেখতেছি। এটা কেন আসে এখানে? এখন দেখতেছেন নাকি আগেই দেখছেন? না, আমি আজকে দেখছি। আচ্ছা, এখন কি আমি দেখাতে স্ক্রিনশট পারবেন? নিয়ে রাখছি, আমার কাছে আছে এখন, আমার কাছে আছে এখন স্ক্রিনশট। আচ্ছা, স্ক্রিনশটটা একটু আমাকে পাঠান, আমি দেখে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ইনবক্সে দিয়ে দেবো, বরং এখন একটু। জি জি, অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখনই দেখে বলে দিচ্ছি। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, আমাদের যে প্রত্যেকটা গিগের একটা করে ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশনটা যদি মানে পুরো একদম ঠিক হইতে হবে না, একটু একটু যদি কম বেশি থাকে তাহলে কি কোনো সমস্যা আছে? কম বেশি বলতে মানে কিরকম কম বেশি, যে ডেসক্রিপশনটা একটু ছোট বা ইনফরমেশনই কম, এরকম কিছু? ওই একটু ছোট হলে কিংবা বড় এরকম। বেসিক্যালি ছোট হলে প্রবলেম নেই, আপনারা কি ক্যাটাগরি গুলো দেখবেন, কিছু কিছু গিগ আছে যেখানে 3-4 লাইন ডেসক্রিপশন লেখা, বাট উচিত অ্যাটলিস্ট হচ্ছে 800 ক্যারেক্টার ইউজ করা মিনিমাম।
আচ্ছা, আলামিন রাব্বি নামে একজন বলছেন রিপ্লাই পাইনি। আচ্ছা, ওনার ইয়ে ছিল হচ্ছে ভাই আমার 5 দিনে 1000 ইমপ্রেশন এবং 55টা ক্লিক, তবে কি 15 নম্বর পেজে আছে, এটা কি র্যাঙ্ক বলে বিবেচিত হবে? আপনার কি অবশ্যই র্যাঙ্কে আছে, বাট যেই কিওয়ার্ডে র্যাঙ্ক আছে সেই কিওয়ার্ডে হয়তো আপনি খুঁজে দেখেন, একটা অন্য কিওয়ার্ডে খুঁজে ওটা 15 নম্বর পেজে পাইছেন। আপনার কি অবশ্যই কোনো এক জায়গায় ফার্স্ট পেজে আছে, ঠিক আছে? নাহলে 55টা ক্লিক 5 দিনে আসাটা কোনো নর্মাল বিষয় না। মোটামুটি ভালো জায়গায় আছে, ফার্স্ট পেজে আছে, আপনি একটু সবগুলো কিওয়ার্ড ভালোভাবে খুঁজে দেখবেন। আর যেটা আমি বলছিলাম যে আমাদের 5% রাখতে হয়, যেমন দেখেন 5 to 10% আমি ক্লিকের কথা বলছিলাম, যেমন ওনাটা কিন্তু ঠিকভাবে কাউন্ট করতেছে। তো ওনার ইমপ্রেশন হচ্ছে 1000, তো যদি 100 ইমপ্রেশন হইতো তাহলে হয়তো ক্লিক থাকতো 5টা বা 6টা, যেহেতু 1000 ইমপ্রেশন তাই ক্লিক আছে 55টা, ঠিক আছে? অর্থাৎ পারফেক্ট আছে এটা। আচ্ছা ভাইয়া, নিজের গিগ নিজে খুঁজতে হলে মানে কোন জিনিসটা আমরা সার্চ দিব সেটাই তো বুঝতেছি। আপনার গিগটা যে টপিকের উপরে, ওই টপিক নিয়ে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে ওগুলো সব লিখে আপনি সার্চ করতে পারবেন। কিওয়ার্ড দিয়ে ভাইয়া, শুধুমাত্র আপনি যে গিগ বানানোর সময় 5টা ট্যাগ দিচ্ছেন, ওই ট্যাগ 5টা দিয়ে যে সার্চ করতে হবে এমন কোনো কথা নাই। ওই গিগগুলো যে যে বিষয়ে নিয়ে সার্চ করা যায় ওগুলো সব দিয়ে আপনি সার্চ করতে পারেন। আর ভাই আর একটা কোশ্চেন ছিল যে গিগে আমরা তো সব সময় হাই র্যাঙ্কের কিওয়ার্ড ইউজ করব না, কম র্যাঙ্কের কিওয়ার্ডও অনেক ইউজ করব, যেগুলো তাহলে ওটা মানে কতগুলো কম র্যাঙ্কের আর কতগুলো হাই র্যাঙ্কের ইউজ করব? চেষ্টা করবেন যদি পসিবল হয় সবগুলোই হচ্ছে লো কম্পিটিশন রাখার, আর একটা দুইটা রাখতে পারেন হাই কম্পিটিশন। আচ্ছা আচ্ছা, এখানে ইন্ডিয়ার কয়জন আছেন? 2জন তো শুনলাম, আর কয়জন আছেন? আমি ইন্ডিয়ান। আমি আছি ভাই। হ্যাঁ, আপনি আছেন, ওই ভাই আছে, 3জন আছেন। আপনারা ইজিলি করতে পারেন, আপনাদের পেপার আছে, আপনাদের সুযোগ সুবিধা বেশি। কিসের সুযোগ সুবিধা? ওই যে পেপার আছে ওনাদের। পেপ্যালে কি আলাদা করে অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ, পেপার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ওখানে খুলে ব্যালেন্স রাখতে হয়। ভাইয়া আমার ওই যে ইয়েটা যেটা বললাম ওইটা আপনার ফেসবুক মেসেঞ্জার ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি একটু দেখুন। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করবেন, আমার বেসিক্যালি আরেকটা ক্লাস আছে, আমি ওখানে লিংকটা দিয়ে নিই, তাহলে আমি আপনার প্রবলেমটা দেখতেছি। ক্লাস তাহলে মিলে গেছে 69 আছে, 69। ওকে ভাই, এখন চেক করে দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে ফাইবার একটা অ্যাড দিয়েছিল তাদের নিজস্ব পেজ থেকে। তো নরমালি আমরা যদি একটা অ্যাড দিতে চাই আমাদের তো সেখানে কিছু প্রোডাক্ট আমাদের শো করাতে হয়। তো বেসিক্যালি ওখানে হচ্ছে ফাইবার যাতে গিকগুলো পছন্দ করছিল বা ভালো লাগছে তাদের গিকগুলো সেখানে শো করাইছে। এটার প্রাইস ফাইবার করে থাকে যে যে গিকগুলো তাদের একটু ভালো মনে হয় বা যে গিকের হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো, ওই গিকগুলোকে হচ্ছে তারা শো করিয়ে তারা হচ্ছে একটা অ্যাড দেয়। এখান থেকেও আমাদের অর্ডার আসতে পারে। তো যাদের গিকগুলো এখানে আছে তারা খুবই লাকি। আর ভাই আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যে বাই রিকোয়েস্টে আমি সেই আপনাদের সাকসেস স্টুডেন্টদের মানে এগুলো দেখছিলাম, অনেকে মানে কি বলছে ওই বাই রিকোয়েস্টে কোশ্চেন করলে খুব ভালো, ওই জিনিসটা বাই রিকোয়েস্টটা ভালো হয়। তো কি কোশ্চেন রিলেটেড, কি ধরনের কোশ্চেন করবো বায়ারকে? তখন আমি বললাম যে আপনার ওই কাজটা করতে কি কি লাগবে সেটা হচ্ছে তার থেকে আগে চেয়ে নেবেন, দেন হচ্ছে তার কাছে প্রিভিয়াস কাজে মানে এর আগে শেয়ার দিয়েছে কিনা সেগুলো হচ্ছে রিপোর্ট চাইবেন, বা ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্কগুলো চাইবেন, বা তার প্রোডাক্ট কি সার্ভিস কি মানে ইনফরমেশন জানতে হবে। কারণ আপনি যদি একটা মানুষের কোনো ইনফরমেশন না জেনে তাকে বলেন যে আমি তোমার কাজ করতে পারবো, এটা তো কোনো লজিক্যাল কথা না। তো আগে আপনার ওই ইনফরমেশনগুলো জানতে হবে, তারপর আপনি বলবেন যে আমি ইনফরমেশনগুলো জানার পরে তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। ওটা কি ভাই প্রথম দিকে উল্লেখ করব না মধ্যখানে উল্লেখ করব? একদম প্রথম দিকে, শুরু থেকে। আচ্ছা, এরকম দরকার নাই যে প্রথমে আমরা হাই হ্যালো করে নেই, কি অবস্থা কেমন, এইসব দরকার নেই। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আপনাদের মেসেঞ্জার গ্রুপে একদিন একটু কষ্ট করে লিংকটা দিয়ে দেন, আমরা হচ্ছে একটু পরে ক্লাস শুরু করবো। ওকে, জি ভাই বলেন, আর কারটা কি কোশ্চেন আছে?
না ভাই আর কিছু বলবো না। বায়ার রিকোয়েস্টে আপনি বিট করার জন্য যেটা দিয়েছেন, মানে ওটাই আমরা একটু এডিট করবো, তাই তো? জি জি, ওইটা এডিট করবো। ওটা জাস্ট হচ্ছে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি দিচ্ছি ওখানে বেসিক্যালি। কারণ হলে দেখা যাবে যে আপনারা সবাই একই বায়ার রিকোয়েস্ট কপি করে পাঠাইছেন, পরে ক্লায়েন্ট অবাক হয়ে যাবে, বলবে কি ব্যাপার 50 জন একই মেসেজ করছে। মোটামুটি ভাইয়া ওখানে তো আপনি মেবি, হ্যাঁ ভাই বলেন আপনি। মোটামুটি 7-8 লাইন হলে চলবে তো? হ্যাঁ 7-8 লাইন হলে কেনা বেসিক্যালি আসলে করতে হবে ওখানে আমাদের এক্সপ্লেনেশন ভালো হবে, যে সে যে টপিক নিয়ে কথা বলছে টপিকটা যাতে আমরা তাদেরকে ভালোভাবে বুঝাতে পারি, যে সে কি বলছে সেটা আমি বুঝতে পারছি, আর সেটা বুঝতে পেরে আমি তাকে হচ্ছে এই রিপ্লাইটা করতেছি। কারণ অনেক সময় দেখা যায় অনেক সেলাররা বুঝতেই পারে না যে আসলে সে চাইছে কি। ভাই ওখানে তো আপনি মেবি ফেসবুক টুইটার নিয়ে আপনি কয়েকটা ডেমো দিয়েছিলেন, ওখানে যদি ভাই গুগল নিয়েও যদি 2-3টা একটু মানে ধারণা দিয়ে দিতেন। এটা অবশ্যই আমি বাদলকে বলছিলাম রেডি করতে, হয়তো বা সে সময়ের অভাবে করতে পারেনি, আমি তাহলে ইনশাআল্লাহ আপনাদের কয়েকদিনের মধ্যে রেডি করে ওটা দিয়ে দিব, ঠিক আছে? জি জি ভাই, তাহলে আমাদের জন্য খুব উপকার হবে। আচ্ছা ভাই আরেকটা জিনিস বলি, মানে খুব জানি না এটা হাস্যকর মনে হবে কিনা, আমরা ভাই গিগের মধ্যে যে ডেসক্রিপশনটা ইউজ করি, মানে বায়ার রিকোয়েস্ট আসলে ওই গিগের ডেসক্রিপশনটা যদি আমরা একটু মানে কাট করে যদি কিংবা ভিতরে কিছু চেঞ্জ করে যদি ওই গিগের ডেসক্রিপশনটা যদি আমরা বায়ার রিকোয়েস্টের ডেসক্রিপশনে দিয়ে দিই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। এটা আমি বলবো যে স্মার্টনেস যদি করতে পারেন, বেসিক্যালি আপনি কাজ আসলে করতে পারলেই হয়েছে, এটা আপনি কিভাবে করছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি ক্লায়েন্টকে ভালোভাবে বুঝাতে পারলেই হবে। আপনার নিচের ডেসক্রিপশন যদি ভালো না লাগে আরেকজনের ডেসক্রিপশন থেকে এডিট করে দেন, কোনো প্রবলেম নেই। ভাইয়া এই ক্ষেত্রে বায়ার যা চাইছে সেটাকেই মানে মূলত ফোকাসে রেখে হাইলাইট করা উচিত। আমি যতটুকু মানে বুঝলাম আর কি, যে বায়ার রিকোয়েস্টে ওনার রিকোয়ারমেন্টসটা আগে ভালো করে পড়া উচিত, পড়ে তারপরে ওনাকে রিকোয়েস্টটা সেন্ড করা উচিত আর কি। সেটা আসলে প্রথমত সবার আগে যেটা কাজ থাকে সেটা হচ্ছে আপনার এক্সাইটমেন্ট আগে আনা যাবে না, ঠিক আছে? এক্সাইটেড হওয়া যাবে না, আগে ভালোভাবে পড়বেন টাইম নিয়ে, তাড়াহুড়ো করার দরকার নাই যে বাইরে কোর্স চলে আসবে আমার ব্যাচমেটটা তো সবাই করে ফেলবে, এই যে তৌফিকুল ইসলাম ভাই দেখা গেলো আগে করে ফেলছে এখন আমার করতে হবে তাড়াতাড়ি, এইরকম চিন্তা করা যাবে না। আপনি হচ্ছে আস্তে আস্তে পড়বেন। গুগল ট্রান্সলেটের মধ্যে ওটা, গুগল ট্রান্সলেটের মধ্যে ওটা অ্যাপ্লাই করে মানে ভালো থাকে। যদি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করেন, সেখানে এটা দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আমার একটা শেষ লাস্ট কোশ্চেন, ওখানে কপি করলে সমস্যা নেই তো ওখান থেকে? না না, বাইরে কোর্স পাঠানোর কপি করলে প্রবলেম নেই। আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি যেটা অ্যানসার দেবো সেটা যদি কপি করি? জি ভাইয়া বুঝতে পেরেন, আবার বলেন। যেটা আমি অ্যানসার দেবো ওটা যদি কপি করি? যেটা অ্যান্সার দিবেন সেটা আসলে একই জিনিস কপি করে বারবার দেওয়া উচিত, আপনি দিতে পারেন একটু চেঞ্জ করে দিতে হবে। ওকে ভাইয়া আমার প্রশ্ন ছিল, জি ভাইয়া। আমি বায়ার রিকোয়েস্টে যখন সেন্ড করব, যখন গুগল ট্রান্সলেশনে যেটা আমি করি সেটা যদি কপি করে সেন্ড করার সময় ওইটা যদি আমি বসাই দিই কপি করে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে? না, সেক্ষেত্রে প্রবলেম হবে না, আপনি করতে পারেন, কিন্তু এই কাজটা যদি আপনি রেগুলার করেন সেক্ষেত্রে হতে পারে একটা ইম্প্যাক্ট করতে পারে। ধরেন আপনি হঠাৎ অনেকগুলো বাইরে কোর্স চলে আসছে, আপনার একটু তাড়াহুড়ো করতে যাচ্ছেন, বাইরে যাবেন বা কিছু, সেক্ষেত্রে আপনি করতে পারেন, বা হাতে যদি টাইম থাকে তাহলে একটু টাইম নিয়ে করাই ভালো, আলাদাভাবে রেডি করেন। আরেকটা জিনিস ভাই আমরা মানে কয়েকটা জায়গায় দেখছি, সেটা হচ্ছে বায়ার যদি মানে কোনো ওনার স্টোর কিংবা ওনার কোনো বিজনেসের নাম যদি ওখানে উল্লেখ করে, সে আমরা বায়ার রিকোয়েস্টের মধ্যে যদি মানে প্রথমে ওনার মানে বিজনেসের নামটা যদি উল্লেখ করি, সেক্ষেত্রে তো ভাই মনে খুব ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা আর কোনো কোশ্চেন? ভাইয়া আমি বলছিলাম যে রাতে যখন ঘুমাতে যাব ওই সময়ে যদি অটো রিফ্রেশারটা ইউজ করি তখন কি কোনো প্রবলেম হবে কিনা, বা অটো রিফ্রেশার নিয়ে আমি অনেক ইয়েতে মানে ফাইবার ব্লগে না সরি ফাইবারের ওই যে ইয়ে থাকে না, ওখানে আমি পড়েছি বিভিন্ন মতামত দেখলাম, বিভিন্ন কেউ বলে অটো রিফ্রেশার ইউজ করা যায়, আবার কেউ বলে যে অটো রিফ্রেশার ইউজ করলে যে কোনো সময় আইডি ব্যান হতে পারে, মানে মিশ্র প্রতিক্রিয়া দেখলাম। এই ব্যাপারে যদি একটু আপনার অভিজ্ঞতাটা একটু বলতেন।
যে এখানে আমার অভিজ্ঞতা যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, কিন্তু সেটা খুবই কম, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। বাট কন্টিনিউসলি রেগুলার ইউজ করলে এক্ষেত্রে প্রবলেম হবে, হয়তো আজ না হলেও কাল হবে, একদিন প্রবলেম হবে। তো বেটার হচ্ছে অ্যাভয়েড করা। ও আচ্ছা, তার মানে 1 ঘন্টার জন্য হলেও তো আমার আইডি হতে পারে, বা আমি যদি 24 ঘন্টার জন্য রাখি তাও কিন্তু আমার হতে পারে। কোন মুহূর্তে ঠিক হবে সেটা আসলে একজেক্টিভ বলা যায় না। হ্যাঁ, না করাই ভালো। জি ভাইয়া, আমি ওইটাই আসলে ফাইনাল আনসার জানতে চাই। অটো রিফ্রেশ ইউজ করলে একটা প্রবলেম হয় কি